অফিস থেকে মাত্রই বাসায় এসেছি, আর এসে শুনি এখন নাকি আম্মুর সাথে আমাদের গ্রামের বাড়ি আধারা যেতে আমার চাচাতো বোন রিয়ার নাকি বিয়ে ঠিক হয়েছে। কি বলে, এইটুকু একটা মেয়ের নাকি বিয়ে? আমি রিয়াকে পছন্দ করি সেই ছোট্ট থেকেই, তবে কখনো বলা হয়নি। যখনই সময় পাই আমি গ্রামে চলে যাই রিয়াকে দেখার জন্য, কিন্তু লাস্ট 1 বছর ধরে যাওয়া হয়নি কাজের চাপে। আর আজ শুনি রিয়ার নাকি বিয়ে। আমি আম্মুকে বলি, আম্মু, রিয়া তো এখনো ছোট, ওর বিয়ে এখনই দেওয়ার কি আছে? রিয়া এখন সে পিচ্ছি নেই, অনেক বড় হয়ে গেছে। এখন আর কথা না বাড়িয়ে যা, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়। ঠিক আছে আসছি, তুমি টেবিলে খাবার দাও। বলেই মন খারাপ করে রুমে গিয়ে ভাবতে থাকি, আগে গ্রামে যাই, তারপর দেখি এই বিয়ে কি করে হয়। আমি ছাড়া রিয়ার কারো হতে পারে না, কিছুতেই না। বলেই ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে এসে খাবার খেয়ে আম্মুকে নিয়ে রওনা দেই আমাদের গ্রামের বাড়ি। চলুন যেতে যেতে পরিচয় দেওয়া যাক। আমি শাহরিয়ার সরকার, মুন্সিগঞ্জের আধারা গ্রামেই আমার জন্ম। যখন আমার বয়স 4, তখন আব্বু ব্যবসার কাজে আমাদেরকে নিয়ে ঢাকায় চলে আসে। 6 মাস আগে আব্বু একটা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমি আব্বুর ব্যবসা দেখাশোনা করছি। আম্মু শাহিদা সরকার, আর আমার চাচাতো বোন রিয়া এবার মাস্টার্স শেষ করলো। চাচার গ্রামে একটা মুদির দোকান আছে, আর চাচি সেলাই মেশিনের কাজ করে। অনেকবার বলেছে চাচাকে আমাদের কাছে চলে আসতে, কিন্তু চাচা কিছুতেই আসবে না। অনেক হয়েছে, এবার গল্পে ফিরি চলুন। প্রায় 3 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। বাড়ির বাহিরে সিঁড়িতে বসে আমি আম্মুর চুল আঁচড়ে দিচ্ছি। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে আমি আর আম্মুর সামনে তাকিয়ে দেখি চাচি আর শাহরিয়ার ভাই। উঠে দৌড়ে চাচির কাছে যেতে নিলে শাহরিয়ার ভাই আমার হাত ধরে টেনে আমাকে আমার রুমে নিয়ে এসে, শাহরিয়ার ভাইয়ার এমন কাণ্ড দেখে আমি, আম্মু, চাচি তো রীতিমতো অবাক। রুমে এসে দরজা বন্ধ করতেই আমি কাপা কাপা কণ্ঠে বলি, দরজা বন্ধ করলে কেন ভাইয়া?" তুই নাকি অন্য একটা ছেলেকে বিয়ে করবি? আব্বু আম্মু বিয়ে ঠিক করেছে, আর তার জন্য তুমি এমন করছো কেন ভাইয়া? আমি কেন এমন করেছি তুই জানিস না? আমি তোকে সেই ছোট্ট থেকে ভালোবাসি, আর তুই অন্য কাউকে বিয়ে করবি? তুমি আমাকে ভালোবাসো, কই কখনো তো বলনি। আর এখন বলে আর লাভ নেই। আর 3 দিন পর আমার বিয়ে। আমিও দেখব তুই কি করে এই বিয়ে করিস। বিয়ে ভেঙে দিয়ে পরে আবার আফসোস করো না ভাইয়া। খুব বিয়ে করার শখ তোর না? তোর শখ আমি মিটাচ্ছি। বলেই ভাইয়া রাগে কটমট করতে করতে বের হয়ে গেল। আমি বসে বসে হাসছি। সত্যিটা জানলে তো তুমি এখন লাফাবে ভাইয়া। আগে একটু মজা নিয়ে নেই, তারপর সব বলবো। আমি রিয়া রুম থেকে বের হয়ে আমার জন্য যে রুম রাখা আছে সেই রুমে গিয়ে ব্লেজারটা খুলে সরে মারি বিছানায়। রাগে মাথা পুরো আগুন হয়ে আছে। না, এখন রেগে গেলে হবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। যে করেই হোক বিয়েটা আটকাতে হবে। রাগ কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে আমার ঘুমানোর প্রয়োজন। যেমন ভাবনা তেমন কাজ। বিছানায় শরীরটা লাগাতে ঘুম এসে চোখে ভর করে। রাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু, চাচি আর চাচ্চু বসে কিছু নিয়ে কথা বলছে, আর রিয়া পাশে বসে চিপস খাচ্ছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে যায়। আমাকে দেখে চাচ্চু বলে, কিরে, শাহরিয়ার আসার পর নাকি রুমে গিয়ে শুয়ে আছিস? শরীর খারাপ নাকি? না চাচ্চু, আমি ঠিক আছি। এমনি অফিস থেকে এসে সোজা তোমাদের এখানে চলে আসছি তো, তাই খুব টায়ার্ড লাগছিল। ও আচ্ছা, আয় বস এখানে। তা তোর ব্যবসা কেমন চলছে? ভালো চাচ্ছু। তাই রিয়ার যার সাথে বিয়ে ঠিক করেছো সেই ছেলে কি করে, নাম কি? বিয়ের দিন আসবে তখন দেখে নিস, এখন এত কিছু জানতে হবে না। আম্মুর এই কথা শুনে মনে হচ্ছে আমার জীবনের ভিলেন এখন আমার আম্মু নিজেই। রিয়া আমার পাশে বসে চিপসের প্যাকেট এগিয়ে দিয়ে বলে, নাও ভাইয়া, চিপস খাও এখন, পরে সব জানতে পারবে। এই তুই খাচ্ছিস খানা, আমি কি তোর কাছে চেয়েছি পাকনামি করতে এসেছে? বলেই বাসা থেকে উঠে বাইরে চলে যাই। দোকানে এসে একটা বেনসন সুইচ সিগারেট নিয়ে হাঁটতে হাঁটতে খাচ্ছি, আর ভাবছি আম্মুর জন্য তো কিছুই জানতে পারলাম না, এখন বিয়েটা আটকাবো কি করে। পেয়েছি। কাল রিয়াকে ঘুরতে যাওয়ার নাম করে কাজী অফিসে নিয়ে বিয়ে করে ফেলবো। তারপর দেখি কে আমার থেকে রিয়াকে আলাদা করে। সিগারেট শেষ করে ভালো করে ফ্রেশ হয়ে বাসায় এসে রাতের খাবার খেয়ে ছাদে এসে দাঁড়িয়ে আসি। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখি রিয়া। রিয়া আমার কাছে এসে বলে, এত রাতে এখানে কি করছো একা একা? তো কি করব, তুই তো অন্য কাউকে বিয়ে করে নিচ্ছিস, বাকি জীবন তো একাই কাটাতে হবে, তাই এখন থেকেই অভ্যাস করে নিচ্ছি। আচ্ছা বুঝলাম। ঠিক আছে এটা। তা তুমি বিয়ে করবে কবে? জানি না, যা তো তুই এখন, ভালো লাগছে না। এত রেগে আছো কেন? আচ্ছা শোনো না, কাল ঘুরতে যাবে বিকেলে? রিয়ার কথা শুনে মনে মনে লাফালাফি করছি। আমার প্ল্যান নিজে এসে ধরা দিচ্ছে। ঠিক আছে, যাব। অনেক রাত হয়ে গেছে, চল ঘুমাবো। আমি কি তোমার সাথে ঘুমাবো নাকি?
আমি একবারও এই কথা বলেছি তোকে, নাকি নিজে থেকেই চাস আমি তোর সাথে ঘুমাই? হুম? ইস, আমার এত শখ নেই, চলো। বলে হাসতে হাসতে দুজনে নিচে এসে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন বিকেলে আমি আর রিয়া ঘুরতে বের হয়েছি। কিছু সময় এলাকায় হাঁটাহাঁটি করে আমি রিয়াকে বলি, রিয়া চল বাজারের দিকে যাই, হালিম খেয়ে আসি। হুম, চলো। অনেকদিন হলো হালিম খাওয়া হয় না। বলি একটা রিকশায় উঠে দুজনে চলে আসি বাজারে। হালিম খেয়ে আমি রিয়াকে বলি, রিয়া চল একটু সামনে যাই, মোবাইলে ফ্লেক্সি লোড করতে হবে। রিয়া ঠিক আছে বলে আমার হাত ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে দুজনে ফ্লেক্সি লোডের দোকানের পাশেই কাজী অফিসের দিকে যেতে থাকি। রিয়া কাজী অফিসের দিকে যেতে যেতে বলে, এদিকে কোথায় যাচ্ছ? ফ্লেক্সিলোডের দোকান তো পাশেরটা। আমি এখন এই মুহূর্তে তোকে বিয়ে করব, এরপর দেখি তোর বাপ কি করে তোকে অন্য ছেলের সাথে বিয়ে দেয়। পাগল হয়ে গেছো ভাইয়া? এটা করলে আব্বু আম্মুর মান সম্মানের কি হবে তুমি বুঝতে পারছো? আমি তোকে ছাড়া বাঁচবো না রিয়া, সেই ছোট থেকে আমি তোকে ভালোবাসি। আর তুই অন্য কারো হয়ে যাবি, তাও আমারই চোখের সামনে? আমি এটা পারবো না ভাইয়া, চলো বাসায় যাবো। ঠিক আছে, করতে হবে না তোকে আমায় বিয়ে। তবে একটা কথা মনে রাখিস, তুই বউ সেজে যখন অন্য ছেলের সাথে বাসা থেকে একদিক দিয়ে বের হবি আর অন্য দিক দিয়ে খবর শুনবি, আমি আর এই পৃথিবীতে নেই। বলেই সেখানে বসে চোখের পানি ছেড়ে দিই। রিয়া দৌড়ে এসে আমার মুখে হাত দিয়ে আমার দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলে, আর একবার এই কথা বললে তাহলে আমি কিন্তু তোমাকে বিয়ে করব না। আমাকে তুই বিয়ে করবিই না, আর 2 দিন পর তোর অন্য ছেলের সাথে বিয়ে। আমি তাহলে বেঁচে থেকে কি করব? বুদ্ধ একটা। আমার বিয়ে অন্য কারোর সাথে না, তোমার সাথেই। আর তোমার কিছু হয়ে গেলে আমার ছেলে মেয়েরা কাকে আব্বু ডাকবে? আমি কিছুটা অবাক চোখে রিয়ার দিকে তাকিয়ে বলি, আমার সাথে বিয়ে মানে? কই, আমি তো কিছুই জানি না। আর আম্মু তো বললো তোর বিয়ে নাকি তোর এলাকার একটা ছেলের সাথে। আমার এলাকায় শুধু নয়, আমার বংশের ছেলের সাথে। আর সেটা তুমি বুঝলে বুদ্ধু? আর চাচি আব্বু আম্মুকে আমি বলতে বারণ করেছি তোমাকে। সত্যি বলছিস তোর বিয়ে আমার সাথে? কিন্তু কেন বলতে বারণ করেছিস? আমাকে ভালোবেসে ডায়েরির পাতায় পাতায় আমায় নিয়ে হাজার কথা লিখতে পারো, আর আমাকে বলতে পারো না ভালোবাসো। তাই। তুই আমার ডায়েরি পড়ছিস কবে? আমি পড়িনি, চাচি পড়েছে। আর আম্মুকে সব বলেছে। আমিও আম্মুর পাশেই ছিলাম। আর আমি তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি। এরপর আব্বু আম্মু আর চাচি আমাদের বিয়ে ঠিক করে। আর আমি তোমার মুখ থেকে ভালোবাসি শোনার জন্যই এত কিছু করেছি। আর তুমি গতকাল আমায় বললে ভালোবাসি। তবে রে, আমাকে কষ্ট দেয়া? চল, চল আমার সাথে, আমি তো এর প্রতিশোধ নিবই। বলে রিয়াকে নিয়ে বাজারে একটু সামনে একটা নদী আছে, সেখানে যাই। গিয়ে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরি। কিছু সময় এভাবে থেকে রিয়াকে ছেড়ে ওর কপালে গালে গলায় পাগলের মতো কিস করতে থাকি। রিয়া হাসতে হাসতে বলে, এই কি করছো? পাগল হয়ে গেছো? ছাড়ো, এটা পাবলিক প্লেস, যে কেউ এসে পড়বে। এখনো তো আসলটা বাকি, চাচাতো বউ। রিয়া আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি রিয়ার দুগালে হাত রেখে 4টা ঠোঁট এক করে দেই। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে হাঁটুতে হাত রেখে বড় বড় নিঃশ্বাস ফেলছি। একটু পর রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমার চোখ থেকেও খুশিতে পানি পড়তে থাকে। দুজনে আরও বেশ কিছু সময় সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। আম্মু বলে, কিরে, তোরা দুইটাই এত সময় কোথায় ছিলে? অনেকদিন পর গ্রামে আসলাম, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আম্মু। আজ বাদে কাল রিয়ার বিয়ে, আর এই সময় তুই ওকে নিয়ে বাইরে ঘুরছিস? সমস্যা নেই চাচ্চু, নিজের বরের সাথেই তো গেছে, কেউ কিছু বলবে না। আমার কথা শুনে সবাই রিয়ার দিকে তাকায়। এরপর রিয়া সব বলে। একটু আগে আমি ওকে কাজী অফিসে নিয়ে বিয়ে করতে চেয়েছি। রিয়ার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। চাচ্চু বলে, এত যদি ভালোবাসিস তাহলে ভাবির কাছে বলিসনি কেন? এখন বলছি সবার সামনে, আমি রিয়াকে ভালোবাসি, আর পরশু না কালই বিয়ে করতে চাই। কাল কেন? বিয়ের তারিখ তো পরশু দিন। চাচ্চু, পরশুদিন আমার অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে সন্ধ্যায়, তাই কালই আমার বিয়ের ব্যবস্থা করো। এরপর সবাই ঠিক আছে বলে। আমি রিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে চলে যাই। পরের দিন বিকালে কাজী ডেকে এনে আমার আর রিয়ার বিয়ে পড়ানো হয়। বেশি মানুষ আসেনি, রিয়ার কিছু বান্ধবীরা আর চাচুর কিছু পরিচিত কয়েকজন। বিয়ের কাজ শেষ হলে সবাই বেশ কিছু সময় গল্প করি বসে। রিয়ার বান্ধবীরা এর মধ্যে বাসর ঘর সাজিয়ে ফেলেছে। রাত প্রায় 10টা। সবাই একসাথে খাবার খেয়ে নেই। রিয়ার বান্ধবীরাও রিয়াকে নিয়ে ওর রুমে রেখে আমার সাথে কিছু সময় দুষ্টুমি করে চলে যায়। আমি একটু পর রুমে যেতেই রিয়া বিছানা থেকে নেমে এসে আমার পাশ হয়ে সালাম করতে গেলে আমি ওকে জড়িয়ে ধরে মুখোমুখি করে বলি, তোমার জায়গা ওখানে নয় বউ, তোমার জায়গা আমার বুকের মধ্যখানে। আমি তো শুনেছি বাসর রাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করে নতুন জীবন শুরু করতে হয়। কোথায় লেখা আছে এটা শুনি? এমন কোনো নিয়ম নেই, এসব মানুষের তৈরি করা। বলে রিয়াকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে ছাদে চলে আসি।
আকাশে আজ চাঁদের আলো দিচ্ছে বেশ, সাথে তারার মেলা বসেছে মনে হচ্ছে আজ আকাশে। ছাদের একপাশে গিয়ে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে কানে চুমু দিতেই রিয়া কেঁপে ওঠে। আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে আমি রিয়ার কানে ফিসফিস করে বলি, এই আজ কি তোমার মাঝে আমাকে হারিয়ে যেতে দিবে? ইস, লুচু একটা। আমি তো তোমার চাচাতো বোন। এখন আর চাচাতো বোন নয়, চাচাতো বোন। আর আজ আমাদের বাসর রাত। আজ লুচুগিরি না করলে কবে করবো শুনি? আজকের এই রাত বারবার আসবে না। আচ্ছা, তাহলে এখানে সময় নষ্ট না করে চলো দুজন দুজনের মাঝে হারিয়ে যাই রুমে গিয়ে। আমি মুচকি এসে রিয়াকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে রুমে চলে আসি। রিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে দেই। ড্রিম লাইট অন করে রিয়ার পাশে এসে বসে ওর কপালে চুমু দেই। রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর আমি রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। রিয়ার কপালে গালে চুমু দিয়ে আলতারাঙ্গা ভেজা দুটো ঠোঁট নিজের দখলে নিয়ে 2 মিনিট পর ঠোঁট থেকে ধীরে ধীরে রিয়ার গলায় ঘাড়ে কিস করতে থাকি। এরপর দুটি মনের সাথে দুটি দেহ এক হয়ে যায়। সকালে ঘুম ভাঙতেই দেখি আমি শাহরিয়ার লোমশ বুকে শুয়ে আছি, আর শাহরিয়ার আমাকে 2 হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাতের কথা মনে পড়তেই চোখে লজ্জা আর ঠোঁটে হাসি চলে আসে। একটু পর আমি নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। আমি ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার পাশে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। আমি আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ি। একটু পর মনে হচ্ছে রুমের ভেতর বৃষ্টি হচ্ছে। চোখ খুলতেই দেখি রিয়া আমার মুখের ওপর ভেজা চুল ধরে রেখেছে। ওর গায়ে শুধু একটা তোয়ালে পেছানো। আমি বলি, এটা কি হচ্ছে চাচাতো বউ? সারা রাত ঘুমাতে দাওনি, এখন একটু ঘুমাই। ইস, আমি তোমাকে ঘুমাতে দেইনি, তুমি আমায় ঘুমাতে দাওনি। এখন উঠে ফ্রেশ হয়ে আসো। যাবো তো, তার আগে আবার হয়ে যাক। বলেই রিয়ার এক হাত ধরে একটানে আমার উপরে ফেলে দিয়ে তোয়ালেটা একটানে খুলে ফেলি। এরপর আবারও ইতিহাস। কিছু সময় পর রিয়া আমার বুকের ওপর শুয়ে আছে। আমি রিয়ার মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে একটা চাদর দুজনে গায়ে পেঁচিয়ে রিয়াকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নেই। গোসল শেষ করে রুমে এসে দুজনে চেঞ্জ করে নিচে এসে সবার সাথে নাস্তা করে নেই। আমার আজ মিটিং থাকায় নাস্তা শেষ করে রিয়াকে নিয়ে চলে আসি ঢাকা। আসার সময় চাচ্চু বলে, শাহরিয়ার বাবা, রিয়া আমার খুব আদরের মেয়ে, ওকে তুই কষ্ট দিস না। যদি ভুল করে তাহলে বুঝিয়ে বলিস। তুমি এসব নিয়ে ভেবো না চাচ্চু, রিয়ার কোনো কষ্ট আমি হতে দেব না। তোমাদের পরে যদি কেউ রিয়াকে ভালোবাসে সেটা আমি। তোমরা দোয়া করো আমাদের জন্য। আর বেশ কিছু সময় কথা বলে আমরা চলে আসি ঢাকা। বাসায় এসে রিয়াকে আমার রুমে নিয়ে সব কিছু দেখিয়ে দেই। এরপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে অফিস যাওয়ার জন্য। আমাকে রেডি হতে দেখে রিয়া বলে, তুমি কি এখনই যাবে নাকি? মাত্র এতটা পথ জার্নি করে আসলে, একটু রেস্ট করে নাও। একদম সময় নেই সোনা, এখন একটু লেট হলেই সমস্যা হয়ে যাবে। বলে আমি রিয়ার কপালে একটা চুমু দিয়ে বের হতে গেলে রিয়া আমার হাত ধরে আমার কাছে এসে আমার পায়ের ওপর দাঁড়িয়ে আমার কপালে চুমু দিয়ে বলে, সাবধানে যেও, আর আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম। কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো। আমি ঠিক আছে বলে রিয়ার গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে আম্মুকে বলে চলে আসি অফিসে। অফিসে এসে ম্যানেজারের সাথে সব ফাইল নিয়ে মিটিং রুমে চলে আসি। মিটিং শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তাই আর অফিসে না থেকে বাসায় চলে আসি। বাসায় এসে কলিং বেল দিতেই সাথে সাথে রিয়া দরজা খুলে দেয়। আমি বলি, দরজার পাশেই দাঁড়িয়েছিলে নাকি? তোর বউ সে তুই যাওয়ার পর থেকে কম করে হলেও 100 বারের বেশি জানালাতেই বাইরে তাকিয়েছে তুই কখন আসবি দেখার জন্য। বলেই আম্মু হাসতে হাসতে চলে যায়। আমি অফিসের ব্যাগটা রেখে দরজা বন্ধ করে রিয়ার কাঁধে হাত রেখে কিছুটা ঝুঁকে বলি, বরকে এতটা ভালোবাসো বুঝি? স্যার, বাসি। আমি আমার এই বরটাকে খুব ভালোবাসি। তাকে ছাড়া এখন আর 1 সেকেন্ডও দূরে থাকতে চাই না। আমি মুচকি হেসে রিয়াকে কোলে তুলে নিয়ে রুমে এসে রিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি রিয়া খাবার হাতে বসে আছে। খাবার আনলে কখন? তুমি যখন ওয়াশরুমে গেলে তখন নিচে গিয়ে নিয়ে এসেছি। এসো, আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দেব। আমি সে রিয়ার পাশে বসতেই রিয়া আমাকে খাইয়ে দিচ্ছে। আমিও প্লেট থেকে খাবার নিয়ে রিয়াকে খাইয়ে দেই। খাওয়া শেষ হলে রিয়া সব কিছু রেখে রুমে চলে আসে। রাতে খাবার খেয়ে এসে আম্মুর সাথে সব কিছু গুছিয়ে রেখে রুমে এসে দেখি বর আমার বসে বসে ল্যাপটপে কাজ করছে। আমি শাহরিয়ারের কাছে এসে ল্যাপটপটা সরিয়ে কোলে বসে পড়ি। এই কি করছো? একটা কাজ করছিলাম তো। সারা দিন কাজ করে এসেছো, এখন কোথায় আমাকে একটু আদর করবে তা না, আবার এখনই কাজ নিয়ে বসে আছো। আমার বউটার বুঝি এখন আদর খেতে ইচ্ছা করছে? করতেছো বর, খুব ইচ্ছে করছে। আর কি, আবার দুজনে ভেসে চাই আদরের জোয়ারে। এই যে ভাইয়া আর আপুরা, আপনারা কি শোনার বাকি আছে? সবই তো শুনে ফেলেছেন, এবার টাটা। আবার ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে।
আর হ্যাঁ, আপনারা কেমন গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। টিউশনি শেষ করে বাসায় ফিরছিলাম, হঠাৎ পিছন থেকে কেউ আমার নাম ধরে ডেকে ওঠে। পিছনে তাকিয়ে দেখি প্রেমা আমার নাম ধরে ডাকছে। প্রেম ভাই, এই প্রেম ভাই। আমি সাইকেল ঘুরিয়ে প্রেমার কাছে গিয়ে বলি, কি হয়েছে, ডাকছেন কেন এমন করে? প্রেমা আমার হাতে একটা বই ধরিয়ে দিয়ে বলে, আপনারই বইটা পড়ে গেছে, এটা দেবার জন্যই ডাকছিলাম। আমি প্রেমার হাত থেকে বইটা নিয়ে ধন্যবাদ জানিয়ে আবার বাসার দিকে রওনা দেই। প্রেমা মনে মনে বলে, কি লোক রে বাবা, শুধু একটা ধন্যবাদ দিয়েই চলে গেল, একবার আমার দিকে তাকালো না। তার জন্য এই ভর দুপুরে দাঁড়িয়ে আছি একটু দেখার জন্য, আর সে আমার দিকে তাকালোই না। তুমি কবে বুঝবা প্রেম ভাই, আমি যে তোমারে আমার জীবনের চাইয়াও বেশি ভালোবাসি। কবে তুমি আমার আপন কইরা লইবা? চলুন এবার পরিচয় দেয়া যাক। আমি প্রেম, গরিব বাবার একমাত্র সন্তান। আমার মা নেই। আমার জন্মের কয়েক মাস পর মা মারা যায়। বাবা এরপর আর বিয়ে করেনি। আমি এবার এমবিএ করছি। বাবা গরিব কৃষক, অন্যের জমিতে চাষ করেই যা পাই এই দিয়ে কোনো রকমে আমার লেখাপড়া আর সংসার চলে যায়। আর প্রেমা আমাদের এলাকার মেম্বারের মেয়ে, খুব দাপট প্রেমার বাবা আফতাব মেম্বারের। প্রেমা এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। বাড়িতে এসে গোসল করে আমি আর বাবা একসাথে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে উঠানে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছি। হঠাৎ প্রেমা কোথা থেকে এসে আমার সামনে দাঁড়ায়। আরে আপনি এমন করে সামনে এসে খাড়িলেন কেন? আপনার সাথে একটু কথা ছিল প্রেম ভাই, একটু সময় হইব আপনার? আমি তো মোবাইলে কথা কইতাছি, পরে আপনার কথা শুনবো। এখন আসি। শুধু 5টা মিনিট সময় দেন প্রেম ভাই। পরে শুনবো, এখন আমি একটু ব্যস্ত। বলেই আমি সেখান থেকে চলে যাই। আমার প্রেমার সাথে কথা বলতে ভয় করে, ওর বাবা মেম্বার। আর যেই প্রেমার সাথে কথা বলতে যায় প্রেমার বাবা আফতাব মেম্বার তার হাত পা ভেঙে দেয়। আর তাছাড়া আমার গার্লফ্রেন্ড মৌ যদি দেখে আমি অন্য মেয়ের সাথে কথা বলি তাহলে আমার খবর আছে। ওইদিকে প্রেমা আমার এমন ব্যবহারে খুব কষ্ট পায়, সেখানেই দাঁড়িয়ে কান্না করছে। আমাকে যতটুকু সময় পেছন থেকে দেখা গেছে ততক্ষণ তাকিয়েছিল, এরপর দৌড়ে বাসায় চলে যায় কান্না করতে করতে। প্রেমাকে এভাবে কান্না করতে দেখে প্রেমার বাবা বলে, কিরে মা, তুই এমনি কান্না করতেছিস কেন? কেউ তোরে কিছু কইছে? তুই শুধু আমারে ক, আমি তার হাত পা ভাঙ্গা দিমু। না বাজান, কেউ কিছু কয় নাই। আজ আমার আম্মার কথা খুব মনে পড়তেছে তো, তাই কান্না পাইতেছে। প্রেমা তার বাবাকে মিথ্যা বলল, কারণ সে জানে যদি তার বাবা জানে যে প্রেমের জন্য কান্না করেছে তবে প্রেমকে মেরে ফেলবে। আর প্রেমারও মা নেই, আজ থেকে 3 বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছে। কান্না করিস না মা, তোরা আম্মার জন্য দোয়া কর, দেখি আমার আম্মাজানের মুখটা। বলেই আফতাব মেম্বার তার মেয়ের চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দেয়। প্রেমা তার বাবাকে জড়িয়ে ধরে আরও বেশি করে কান্না করে দেয়। রাতে রুমে বসে মৌয়ের সাথে কথা বলছি মোবাইলে। আচ্ছা জান, আমরা বিয়ে করব কবে? খুব তাড়াতাড়ি যান, আমি লেখাপড়া শেষ করে একটা চাকরি নিলেই আর কোনো সমস্যা থাকবে না। ততদিনে আমি না বুড়ি হয়ে যাই। তখন আমি তোমাকে এতটাই ভালোবাসবো, বুঝলে যান। কাল একবার দেখা করবে? কোথায় আসতে হবে আর কখন তুমি বলো, আমি সময় মতো হাজির হয়ে যাব। কাল বিকেলে 4টায় তোমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে। আমি সময় মতো চলে আসব। এখন রাখি যান, আব্বু খেতে রাখছে। তুমি ঘুমিয়ে পড়ো, কাল দেখা হচ্ছে। মৌ ওকে বলে কল কেটে দেয়। মৌ সম্পর্কে একটু জেনে নেই। মৌ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মৌরা 3 বোন আর মৌ দ্বিতীয়। আমাদের 3 বছরের ওপরে সম্পর্ক। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমি রুম থেকে বের হয়ে বাবার সাথে টুকিটাক কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে নেই। খাবার খেয়ে রুমে এসে জানালা বন্ধ করতে গিয়ে দেখি কেউ আমার জানালা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করতেই বুঝতে পারি এটা তো প্রেমা। আমি বের হতেই প্রেমা এসে হুট করে আমাকে জড়িয়ে ধরে। আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আরে কি করছেন, ছাড়ুন আমাকে, পাগল হয়ে গেছেন নাকি? প্রেমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি কিছুতেই ছাড়াতে পারছি না। আবার বললাম, আরে কি করছেন, কেউ দেখলে মান সম্মান কিছুই থাকবে না। আর আপনার বাবার কানে এই কথা গেলে আমাকে জানে মাইরে ফেলবে। প্লিজ আমাকে ছাড়েন। প্রেমা আমাকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে নরম কণ্ঠে বলল, আরে কি বুঝুম, এত রাইতে আপনি আমার বাড়ির সামনে কেন? আপনি সত্যি বুঝছেন না,
কেন আমি রোজ আপনার সাথে কথা কইতে চাই? প্রতিদিন দুপুরবেলা এই রোদ্দুরের মধ্যে আপনার এই এক পলক দেখার জন্য মনটা ছটফট করে। এত রাতেও আপনার মুখটা একবার দেখার লইগা আমি সকল বাধা ভয় অতিক্রম কইরা চলে আসি। আপনি কেন করেন এমন বলেন তো? আমি আপনাকে ভালোবাসি প্রেম ভাই, সেই ছোট্টবেলা থেকে। বোঝার বয়স হওয়ার পর থেকেই আমি শুধু আপনাকেই ভালোবাসি। দেখেন, এইসব কথা বললেন না, আমি আপনারে ভালোবাসতে পারুম না। কেন প্রেম ভাই? আমি কি দেখতে এতটাই খারাপ যে আপনি আমারে ভালোবাসতে পারেন না? না, আপনি অনেক সুন্দর দেখতে, আর আপনার জীবন সাথীও আপনার মতো হবে। কই আমি মাটিতে থাকি আর আপনি আকাশের চাঁদ, এটা তো কোনোদিনও সম্ভব না। আপনি চলে যান। বলে প্রেমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি সেখান থেকে চলে আসি, আর প্রেমা সেখানে বসে বসে কান্না করতে থাকে। আজ বুক ফেটে কান্না আসছে প্রেমার, বুকের ভিতর থেকে হৃদয়টা টেনে বের করে ফেলতে ইচ্ছে করছে। কান্না করতে করতে সেখান থেকে উঠে দৌড়ে বাসায় চলে যায়। আফতাব মেম্বার মেয়েকে এমন করে কান্না করতে দেখে অবাক হয়ে যায়। আফতাব মেম্বার মেয়ের রুমের সামনে গিয়ে দরজায় নক করছে, কিন্তু প্রেমা দরজা খুলছে না। বাধ্য হয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে প্রেমা বিছানায় শুয়ে কান্না করছে। প্রেমা তার আব্বুকে দেখে জড়িয়ে ধরে কান্না করছে। কি হয়েছে মা? তুই আজও কান্না করছিস কেন? সত্যি করে বল আমায়, তোর কি হয়েছে? কে কি বলেছে তোকে? বল আমায় মা। আমি হেরে গেছি বাবা, আমার ভালোবাসা হেরে গেছে। কি বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না, আমায় সব খুলে বল। বাবা, আমি প্রেম ভাইকে ভালোবাসি। আজকে তাকে বলেছি, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছে। কোন প্রেম? গরিবের ছেলে প্রেম? কি? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার মেয়েকে ফিরিয়ে দেয়? তুই আমাকে একটু সময় দে, আমি ওকে ধরে তোর পায়ের কাছে এনে ফেলবো, ওর হাত পা ভেঙে রাখবো আমি। না বাবা, তুমি এমনটা করো না। ওনার কিছু হলে আমি বাঁচবো না। আমি জোর করে ওনার ভালোবাসা পেতে চাই না। জোর করে ভালোবাসা হয় না। আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি না। আমি ঠিক আছি আব্বু, তুমি প্রেম ভাইয়ের কোনো ক্ষতি করো না। আফতাব মেম্বার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমি বাসায় এসে শুয়ে থাকি। বিকেলে আমি পুকুর পাড়ে বসে আছি। একটু পর মৌ এসে আমার পাশে আমার হাত ধরে বসে। কখন এসেছো তুমি? একটু আগেই আসলাম। মৌর দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে আছি। একটা লাল শাড়ি পরে এসেছে। আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে মৌ বলল, এমন করে কি দেখছো? তোমাকে দেখছি, খুব সুন্দর লাগছে আজকে। আচ্ছা, আগে বুঝি সুন্দর লাগতো না আমাকে? তোমাকে সব সময় সুন্দর লাগে, আজকে একটু বেশি লাগছে। মৌ আমার কাঁধে মাথা রাখে, শক্ত করে জড়িয়ে ধরে। আমি মুচকি এসে মৌকে জড়িয়ে ধরে বসি। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এরপর দুজনে উঠে বাসার দিকে হাঁটতে থাকি। হঠাৎ দেখি প্রেমা সেখান দিয়ে হেঁটে যাচ্ছে। আমার সাথে মৌকে দেখে অশ্রু সজল চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সেটা পাত্তা না দিয়ে মৌয়ের সাথে কথা বলতে বলতে হাত ধরে হেঁটে চলে আসি। প্রেমা সেখানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানি মুছে বাসায় চলে যায় প্রেমা। বাসায় গিয়ে নিজের রুমে বসে খুব কান্না করে প্রেমা। এদিকে আমি মৌকে বাসায় দিয়ে বাসায় এসে বই নিয়ে পড়তে বসি। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5 দিন। একদিন বিকেলে আমি সাইকেল নিয়ে বাজারে যাই। বাজারের পাশে একটা পার্কে একটা বেঞ্চের দিকে তাকিয়ে থমকে যাই। মৌ একটা ছেলের সাথে বসে আছে, আর ছেলেটা মৌয়ের আপত্তিকর স্থানে হাত দিচ্ছে, কিন্তু মৌ কিছুই বলছে না। উল্টো মৌ ছেলেটার গলা জড়িয়ে বসে আছে। এটা দেখে বুকের ভেতরে ভেঙে চড়ে চৌচির হয়ে যাচ্ছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। একবার ভাবলাম যাব কিনা, পরে মনে হলো এখানে সিন ক্রিয়েট করে লাভ নেই। তাই মৌকে কিছু না বলে মোবাইল বের করে কয়েকটা ছবি তুলে সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে খুব কান্না করছি। একটু পর মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি মৌ কল করেছে। চোখের পানি মুছে কল রিসিভ করলাম। বলো। তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে তোমার? কিছু হয়নি। কোথায় তুমি? আর বলো না, আজ সারাদিন কাজ করতে করতে খুব টায়ার্ড। এই মাত্র রুমে এসে শুয়েছি। সারাদিন আজ অন্য ছেলের সাথে যা করেছো, টায়ার্ড তো হওয়ারই কথা। কি হলো, চুপ করে আছো কেন? কাল একবার দেখা করতে পারবে সকালে? আমার জান বলেছে আর আমি আসবো না? পুকুর পাড়ে ঠিক 10টায় হাজির থাকবো। এরপর কল কেটে চোখের পানি মুছে বাইরে যেতেই দেখি প্রেমা আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে? একটু আগে আপনাকে কান্না করতে করতে আসতে দেখলাম। কি হয়েছে আপনার?
তা জেনে আপনি কি করবেন? আপনি আমাকে ভালোবাসেন না ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষটার চোখে পানি দেখা খুব বেদনাদায়ক। বলুন না কি হয়েছে আপনার? আমাকে কেন আপনি ভালোবাসেন? কেন ভালোবাসি তা জানি না, তবে কতটা ভালোবাসি জানতে চাইলে বলবো, আমি আপনার জন্য হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে দিতে পারি। প্রেমার কথা শুনে বুকের ভেতর ধক করে ওঠে। কেউ কাউকে নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসতে পারে? আপনি তো জানেন আমি অন্য কাউকে ভালোবাসি, তাও আমাকে ভালোবাসেন। ভালোবাসলে পেতেই হবে এমন তো নয়। আমি আপনাকে ভালোবেসেছি, বাসি, আর মৃত্যুর আগ পর্যন্তও বেসে যাব, আপনি আমার হন বা না হন। আপনার বাবা এই কথা শুনলে আমাকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। আমার বাবা কখনোই এমন করবেন না। আমার বাবা আমার জন্য আকাশের চাঁদটাও এনে দিতে পারবে। কিন্তু আমি তো মাটির পুতুল। আপনাকে সেই ছোটবেলা থেকেই চিনি প্রেম ভাই। আর আমি যখন থেকে বুঝতে শিখেছি, আমার মনের মাঝে আপনার জন্য একটা স্বপ্নের বাসর সাজিয়ে রেখেছি। তবে বুঝতে পারিনি স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে, কখনো বাস্তব হবে না। মন আর স্বপ্ন ভাঙার কষ্ট অনেক যন্ত্রণাদায়ক হয়, যা আমি আজকে বুঝতে পেরেছি। কথা বলতে গিয়ে আমার চোখ থেকে দুপোটা নোনা জল গড়িয়ে পড়ে। প্রেমার চোখ এরোয়নি। প্রেমা আমার চোখে পানি দেখে নিজেই কান্না করে দিয়ে বলে, বলুন না প্রেম ভাই, কি হয়েছে আপনার? কেন আপনি কান্না করছেন? কাল সকাল 10টায় পুকুর পাড়ে আসবেন, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সত্যি আপনি আমাকে পুকুর পাড়ে আসতে বলছেন? আমি হ্যাঁ বলতেই প্রেমা হুট করে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে এক দৌড় দেয়। কী হলো বোঝার চেষ্টা করছি। আমার মনটা কেন জানি মুহূর্তেই ভালো হয়ে গেল। মৌয়ের জন্য এখন আর কষ্ট হচ্ছে না। তবে কি মৌ আমার ভালোবাসা ছিল না? জানি না, আর কিছু ভাবতে পারছি না। আবার বাড়ির ভেতরে চলে আসলাম। পরের দিন সকাল 10টায় পুকুর পাড়ে এসে দেখে মৌ পুকুর পাড়ে বসে আছে আর প্রেমা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে প্রেমার কাছে গিয়ে বলি, এখানে দাঁড়িয়ে আছেন যে? আপনি আমাকে আপনার আর ওই মেয়ের প্রেম দেখার জন্য আসতে বলছেন? কুল কুল, একটু অপেক্ষা করেন, আমি ডাকলে আসবেন আমাদের কাছে, কেমন? আমি বাসায় চলে যাব, আমি এসব দেখতে পারবো না। কাল আমি কেন কেঁদেছি উত্তর জানতে চান না? চাই। তাহলে এখানেই থাকুন, আমি ডাকলে ওখানে আসবেন। আচ্ছা ঠিক আছে। এরপর আমি মৌয়ের কাছে আসতেই মৌ দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরতে গেলে আমি মৌকে থামিয়ে দিয়ে ঠাস ঠাস করে মৌয়ের গালে থাপ্পড় মেরে বলি, আর কত ছেলে কিভাবে ফাঁসিয়ে রেখেছিস? তুমি পাগল হয়ে গেছো, কি বলছো এসব? আর তুমি আমাকে তুই করে বলছো কেন? কাল বিকেলে তুই কোথায় ছিলি বল? তোমায় বললাম তো আমি বাসায় কাজ করেছি। আমি মোবাইল থেকে ছবিটা বের করে মৌয়ের সামনে ধরে বলি, এটা তোর বাসার কাজ না? মৌ ছবিটা দেখে চুপ হয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমি আবার বলি, কিরে বল, আর কত ছেলের সাথে নষ্টামি করে বেড়াস? আমি তুই ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, আর তুই ছি। সব যখন জেনেই গেছো তো শোনো, আমি তোমাকে ভালোবাসি না। কেন ভালোবাসবো? কি আছে তোমার? কি দিয়েছো তুমি আমায়? কাল যার সাথে দেখেছো ওর নাম রাজ। আমরা একে অপরকে ভালোবাসি। তোমার সাথে কি মনে করে সম্পর্ক করেছে জানি না, তবে আজ সব কিছু শেষ করে দিয়ে যাচ্ছি। আরে তুই কি শেষ করবি? আমি তোর মতো নষ্টা মেয়ের সাথে আর সম্পর্ক রাখতে চাই না। বলেই প্রেমাকে কাছে আসতে বলি। প্রেমা মাথা নিচু করে আমার পাশে দাঁড়ায়। আমি প্রেমাকে দেখিয়ে মৌকে বলি, এই যে দেখ, মেয়েটাকে দেখছিস, ওর নাম প্রেমা। সেই ছোট থেকে আমাকে ভালোবাসে। ওর বাবা আমাদের এলাকার মেম্বার। আমার কিছু নেই জানে, আমি সামান্য একজন কৃষকের ছেলে। আমি ওকে কখনো ভালোবাসবো না জেনেও নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে। আর তুই? আমি সত্যি এতদিন হীরা ফেরে কাছের পিছনে ছুটেছি, তবে আর নয়। আমি আমার সত্যিকারে ভালোবাসা পেয়ে গেছি, তুই আসতে পারিস। আপনি আমাকে এখন থেকে ভালোবাসবেন সত্যি? কেন, তুমি বাসবে না? নাকি এখন এতদিন কষ্ট দিয়েছি বলে প্রতিশোধ নেবে? কখনোই না। আমি আপনাকে ভালোবাসতাম, বাসি, আর বেসে যাব। প্রেমার কথা শুনে চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে পড়ে। প্রেমার সামনে হাঁটু ভাঁজ করে বসে বলতে শুরু করি, সত্যিকারে ভালোবাসা চিনতে অনেক দেরি করে ফেলেছি। তবে এতদিন পর যখন পেয়েছি, আর তাকে হারাতে চাই না। আজ থেকে তোমার হাতে হাত রেখে বাকি জীবনের পথটা চলতে চাই। তোমার বুকে মাথা রেখে বাকি দিনগুলো বাঁচতে চাই।
ভালোবেসে নিজের করে রাখবে আমায়? প্রেমা আমার সামনে বসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করছে। আমার চোখ থেকেও পানি ঝরছে, তবে এটা দুঃখের কান্না না, সুখের কান্না। এভাবে কিছু সময় কেটে যায়। দুজনে পুকুরের পানিতে পা ভাসিয়ে বসে আছি। প্রেমা আমার কাঁধে মাথা রেখে আমার এক হাত জড়িয়ে ধরে রেখেছে। আমি প্রেমাকে বলি, ভালোবাসি তো বলে ফেললাম, এখন তোমার মেম্বার বাবা জানলে আমার কি হবে? কিছুই হবে না, তোমার শ্বশুরমশাই সব জানে, আর সে রাজিও, বুঝলে? তুমি সব জানিয়ে দিয়েছো? হুম। আর চলো, আজকেই বিয়ে করব। আজকেই? হুম, আজকেই। আর আমি রিস্ক নিতে পারবো না, অনেক সাধনার পর তোমায় পেয়েছি, আর হারাতে পারবো না। আমিও রাজি হয়ে গেলাম। এরপর দুজনে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার এ মন। গানটা গাইতে গাইতে বাসায় চলে এলাম। বাসায় এসে বাবাকে সব জানালাম। এরপর প্রেমা তার বাবাকে কল করে আমাদের বাসায় আসতে বলে। প্রেমা তার বাবাকে জানায় আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করতে চায়। আর কি, একমাত্র মেয়ে বলে কথা, কাজী ডেকে আমাদের বিয়েটা হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, কখনো সত্যিকারের ভালোবাসার মানুষকে পেলে তাকে অবশ্যই নিজের করে রাখবেন। এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে, আর এমন কাউকে না যাকে আপনি ভালোবাসেন। আল্লাহ হাফেজ। দোস্ত দেখ, রাফিরে মাইরা একদম ভাজা ভাজা করে দিছে। কি? কারে তো বড় সাহস আমার বন্ধুরে এমনে মারছে? কে আবার? তোদের উপরের ওই সোহানা? কি? ওই সুসুয়ের এত বড় সাহস আমার এই দুধের সন্দেশের মতো বন্ধুরে মারছে? তুই টেনশন নিস না ভাই, ওই মাইয়া তোর যেইখানে মারছে আমিও ঠিক ওইখানেই মারমু। না না, একটা জায়গায় লাথি দিছে, ওইটা বাদে। ভাই তুই তো ইতিহাস। ওই ওরে এখনো বুকে নিস না কারে ভাই, তুই একটা মাল। তোর ওইখানে লাথি মারার পরও দাঁড়াই আসোস, তুই আমাকে গর্ব ভাই। চল আজকে ওই সোহানারে মজা দেখামু, চল এটা। ভাই তোরা বাইরে থাক, আমি ভেতরে থেকে টাইনা বের করে আনতেছি। দরজায় কয়েকটা টোকা দিতেই আন্টি বের হয়ে আসলো। আন্টি, সুসু কই? না মানে সোহানা কই? আন্টি বলেন ওর ঘরেই আছে। আমি হেসে বললাম হি হি হি, ওকে। সোহানার ঘরে ঢুকতেই গেঞ্জিটা ধরে টেনে নিয়ে গেল। ওই স্যার, 100 টাকা দিয়ে কিনছি। হারামি কুত্তা শয়তান, তোরে তো আজকে মেরেই ফেলবো। হায় হায়, মারতে এসে আমিই তো ফেসে গেছি। তোর ওই ছ্যাঁচড়া বন্ধু যেমন কেলানি দিছি, তোরেও দিমু। কিন্তু কেন? তোর ওই বন্ধু রাফি আজকে আমাকে প্রপোজ করছে, তাই ওরে কেলানি দিছি। আর তোরে কেলামু ওদের সাথে সারাদিন বাদরামি করার জন্য। আল্লাহ, কি ডাকাতের পাল্লায় ফেলাইলা সোহানা। ওই দেখ, রাফি আর রাজু নিচে মনে হয় দাঁড়াই আছে। কি? তার মানে তুই ওদের ডাকছিস? না না, জীবনেও না। এই যে নতুন গেঞ্জি শুয়ে কইতেছি, আসল কথা বললে হেব্বি মাইর দিবে। তোকে একটা সুযোগ দিচ্ছি, হয় তুই ওদের কেলানি দিবি, না হয় আমার হাতে কেলানি খাবি। বন্ধুরে তোরা মাফ করে দিস। ধুর, আমি কেলানি দিমু? এই যাচ্ছি, আর কেলায় চলে আসমু। ওয়াও, তোরে আমি চিনি না, তুই ওদের থেকে বড় ছ্যাঁচড়া। এই ধর পাইপ, এই দিয়ে মারবি, আমি তোর সাথেই থাকবো। এবার চল। কি আর করার, যাইতেছি। ওই তুই এবার আগে গিয়ে মাইট দিবি, আমি লুকাই লুকাই দেখবো। ধুর, কি ফাঁসাটাই না ফাঁসছি। ওই শালা, তোরা সোহানাকে প্রপোজ করছস, সাহস তো কম না। দাঁড়া, মজা দেখাইতেছি। কি হারামি রে, তুই নিজেই ডেকে আনলি আর নিজেই মারতে আসছিস? চুপ শালা, এই নে, কেমন লাগে? সালা হারামি, জীবন আর কথা বলবি না তুই। একটু কাছে গিয়ে আস্তে করে বললাম, অমন বলিস না ভাই, ফাইসা গেছি তোদের একটু। ওই কি বলতেছিস? মার। মারতেছি তো। শালারা সোহানাকে প্রপোজ করা। এরপরে ওরা দৌড়ে চলে গেছে। দেখলি কি মাইটাই না দিছি? হি হি হি। তাই না হারামি? পাইপটা নিয়ে আমারেও 2টা বাড়ি দিছে, কিন্তু আস্তে। তার থেকে জোরে আমি চিল্লানি দিছি। আসলে সোহানা আমাকে মারতে আসে, কিন্তু মারে না। আর মায়ের দিলেও আসতে। আসলে ওর সাথে এমন দুষ্টুমি ভালোই লাগে। হাজারো কিউটি একটা মেয়ে বলে কথা। শোন, এবার গিয়ে পড়তে বসবি, তা না হলে আবার মাইর খাবি। ঠিক আছে। এবার যা। বাসায় গিয়ে দেখি সব কাপড় কেমন গন্ধ করতেছে। মেলা দিন থেকে ধুয়ে দেওয়া হয়নি, অনেক দিন থেকে ধুয়ে দেওয়া হয়নি। তাই সব কাপড়গুলো ধুয়ে ছাদে শুকাতে দিতে যাচ্ছি। গিয়ে দেখি সোয়ানাও কাপড় শুকাতে যাচ্ছে।
এদিক ওদিক না দেখেই সব কাপড় এক জায়গায় রেখে দিয়ে আমার কাপড়গুলো আরামসে শুকাইতে দিচ্ছি। পিছনে তাকাতেই আহ ওই আমার কাপড় এখানে কেন? না না, এমনি বাতাসে না সব পরে গেছিল, তাই ভাবলাম এক জায়গায় রেখে দেই। আমারগুলো শুকাইতে দিয়ে এসে তোরগুলো শুকাতে দেবো। সত্যি। তাহলে এবার শুকাইতে দে। যাক বাবা, অন্তত ধরা পড়েনি। চলে আসছিলাম, হঠাৎ সোহানার ডাক। ওই শাহরিয়া শোন। কি? আঙ্কেলও তো নাই, আজকে দুপুরে রান্না কি করছিস? কিছু খাবো না আজকে। চুপ শয়তান, খাবি না কেন? গোসল করে আমাদের বাসায় আসবি কেমন? না, পারমু না। পারলে তুই আমার বাসায় আসিস, আমি গেলাম। গোসল করে শুয়ে আসি। ধুর, সোহানাদের বাসায় যাওয়াই ভালো ছিল, এখন হেব্বি খিদে লাগছে। ওই খিদে পাইছে তাই না? সোহানা তুই? খিদে পাইছে তাই না? মাথার নাড়লাম শুধু। জানতাম আমি। এই নে ধর, খেয়ে নে। বিদ্যুতের গতিতে খেতে লাগলাম। ওই হা করে কি দেখছিস? না কিছু না। আমি খাইছি কিনা জিজ্ঞেস করবি না? এই রে, বলেই গেছিলাম। হি হি হি, তুই খাইছিস? না, একসাথে খাবো তাই দুইজনের খাবার আনছি। এই রে, আমি তো সব একবারেই মেখে ফেলেছি, এখন কি হবে? এইগুলো তুই খাবি না আমি জানি। তোরে বলছে কুত্তা। তার মানে খাবি? আচ্ছা, আমি খাওয়াই দেই। না থাক, মারার দরকার নেই, এমনি বলছি। দূর গাধা। আচ্ছা দে, খাওয়াই দে। আমার এই মাখা খাবার খাবি? খাবো। এমন হা করেই রাখবি নাকি খাবার দিবি? হি হি হি, এই নে ধর। কেমন বাচ্চাদের মতো খাচ্ছে। আমি জানি এই সময়ের কোনো মেয়ে আমার মাখা খাবার খেত না, কিন্তু সোহানাটা একদম আলাদা। আমি জানি সোহানা পাগলিটা আমাকে খুব ভালোবাসে, সেটা আরও আগে থেকেই জানি আমি। কিন্তু আমরা সব সময় কেমন ঝগড়া করতে থাকি খাওয়া শেষে। সুসু, এবার একটু মাথা টিপে দিবি? কি বললি শয়তান? বলেই মারতে শুরু করে দিল। এক পর্যায়ে ও আমার বুকের ওপর এসে পড়ে গেল। কি আর কমু ভাই, পুরো সিনেমার স্টাইল। সিনেমায় তো অমনভাবে পড়লে নায়িকা লজ্জা পেয়ে চলে যায়, কিন্তু এ মেয়ের তো কোনো লজ্জা নেই, এক হাতে মেরেই চলেছে। আচ্ছা সোহানা, তোকে একটা কথা বলতে যাচ্ছি অনেক দিন, কিন্তু কিছু বলা হচ্ছে না। কি কথা বল। না এখন না, রাতে ছাদে বলবো। ওকে, তাহলে আমি এখন গেলাম। রাতে ছাদে আসবি কিন্তু। ঠিক আছে, আসবো না। বলেই দৌড়ে চলে গেল। কি ভাবছেন? এই দুপুর দুপুরে ভালোবাসার কথা বলে থাপ্পড় খামু আর একটু অভিমান নিয়ে ঘুমাই যামু, আর রাতে ঘুম হবে না তাই তো? আরে ভাই, রাতে বলমু একটা চর খাইলে খামু, রাতে ভালো ঘুম হবে, আর সকালে উঠে সব ঠিকঠাক। তারপরে রাতে ছাদে গিয়ে দেখি সোয়ান আগেই এসেছে, পেছন থেকে ডাক দিতেই ঘুরে তাকালো। কি বলবি শুনি? সুসু, আমি তোকে। কি বললি হারামি? না মানে সোহানা, আমি তোকে খুব ভালোবাসি রে। তোকে ছাড়া আমার কেমন লাগে। সবাই বলে সুন্দরী মেয়ে আর স্কোয়ার কোম্পানি জিনিস অল্পতেই অন্যের হয়ে যায়, তাই অনেক সাহস নিয়ে তোকে মনের কথা বলে দিছি। এখন সব তোর হাতে, যদি থাপ্পড় দিতে চাস তাহলে একটু আসতে দিস, আর কালকে আবার একটু খাবার নিয়ে আসিস প্লিজ। শয়তান, এটা কোনো প্রপোজ হইল? আমাকে যদি সত্যিই ভালোবাসিস তাহলে যা, নগেনের বাগান থেকে 5টা গোলাপ নিয়ে আয়। বলা শেষ, দৌড় শুরু। একটু পর। শাহরিয়া, কি হয়েছে তোর? এত রক্ত কেন? বল না কি হয়েছে। দৌড়ে আসার সময় একটা বাইকের সাথে ধাক্কা লাগছিলাম, কেমন কান্না কান্না ভাবেই জড়িয়ে ধরলো। ওই, তোর কিছু হলে আমার কি হতো? আমি বললেই যেতে হবে? সত্যি যে তোকে ভালোবাসি রে পাগলি। দেখি কোথায় কোথায় লাগছে। এই যে ঠোঁটেও লাগছে। দেখি। বলেই কেমন আমার 2টা ঠোঁট 4টে হয়ে গেছে। হি হি হি, জানতো আর পাতে হবে না, আমার লজ্জা করতেছে। হি হি হি। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে দেখা না হলে ভালোবাসার মানেই জানতাম না। তুমি ভালো না বাসলে হয়তো এই মিষ্টি অনুভূতির দেখাই হতো না। তুমি আমার জীবনে না আসলে হয়তো আমার পৃথিবীটা এত রঙিন হতো না। ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। ঠাস ঠাস এক লাফে উঠে বসি বিছানায়, দুগারে হাত দিয়ে ভাবছি, আচ্ছা, এতক্ষণ স্বপ্নে হিয়াকে প্রপোজ করছিলাম। ধুর শালার, স্বপ্নে এসেও মারে। স্বপ্নে একটু রোমান্স করবে তা না, এখানেও মারতে হয়। সময় দেখার জন্য মোবাইল হাতে নিয়ে দেখি হিয়ার নাম্বার থেকে 15টা মিস কল। এখন কি হবে? আজ আমার আর রক্ষা নেই। এই পেতনি আজকে যে আমাকে কি করবে আল্লাহ মালুম। ভয়ে ভয়ে আমি হিয়ার নাম্বারে কল দিতেই সাথে সাথে কল রিসিভ করে হিয়া বলে,
এই কুত্তা, বান্দর, হনুমান, জলহস্তি, ইঁদুর, প্যাঁচা, শয়তান। আমি চুপচাপ দর্শকের মতো হিয়ার বকাগুলো শুনে যাচ্ছি। আমাকে চুপ করে থাকতে দেখে হিয়া আবার বলে, এই হারামি, এখন চুপ করে আছিস কেন? কতগুলো কল করেছি তোকে। আসলে দোস্ত কি হয়েছে শোন। তোর আসল নকলের খেতায় আগুন। তুই আমার কল রিসিভ করিসনি কেন সেটা বল। আরে ঘুমিয়েছিলাম তো, তাই দেখিনি। রাতভর মেয়েদের সাথে চ্যাটিং করা আর 9টা পর্যন্ত ঘুমানো। তুই আজকে কলেজে আয়, আমি তোর কি করি তুই দেখ। দেখ, এমন করে ভয় দেখালে কিন্তু আমি কলেজে আসবো না। তোর বাসায় এসে তোকে পিটিয়ে যাব। কলেজে আসবি না তাই না? এই তুই এত গন্ডি কেন বলতো? কি বললি তুই? আমি গুন্ডি? তোকে এখন হাতের কাছে পেলে কি যে করতাম হারামি। এত রেগে যাচ্ছিস কেন? রাতে একটা অ্যাসাইনমেন্ট করতে করতে লেট হয়ে গেছে, তাই এত লেট হলো। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে আমার বাসার সামনে আসবি, না হলে তোর হাত পা ভেঙে দিব আমি, মনে রাখিস। জাস্ট 15 মিনিট অনলি। বলে কল কেটে দেয়। বাপ রে, মনে হচ্ছিল এতক্ষণ আমি রিমান্ডে ছিলাম। তবে এটা আজ নতুন নয়, রোজই হিয়ার বকা শুনতে হয়, আর সাথে কিলঘুষি তো ফিরে আসেই। তবে অন্য কেউ আমাকে কিছু বললে তার অবস্থা খারাপ করে ছেড়ে দেয়। চলুন আমার পরিচয়টা দেয়া যাক। আমি মেঘ, বাবা মায়ের বড় ছেলে। আমার ছোট্ট একটা বোন আছে, মিমি, এবার ক্লাস 7-এ পড়ে, আর আমি অনার্স 3য় বর্ষে। মধ্যবিত্ত পরিবার আমাদের, তবে আব্বু কখনো আমাদেরকে তা বুঝতে দেয় না। যখন যা চেয়েছি আব্বু হাসি মুখে তা দিয়েছে। মাথার ওপর আব্বু নামের ছায়াটা আছে বলেই অভাব দুঃখ কষ্ট কখনো বুঝতে পারিনি। আব্বু একজন স্কুল টিচার আর আম্মু গৃহিণী। আর এতক্ষণ যে আমাকে মারার হুমকি দিচ্ছিল, ওর নাম হিয়া, আমার বেস্ট ফ্রেন্ড, একমাত্র ফ্রেন্ড। আব্বু আম্মুর একমাত্র মেয়ে। হিয়ার আব্বু এদেশের বিশিষ্ট শিল্পপতি। এবার গল্পে ফেরা যাক। আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, তখনই মিমি এসে বলে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো ভাইয়া? কেন, রোজ যেদিকে ওঠে সেদিকে, হঠাৎ এ কথা বলছিস কেন? না, তুই আজ নিজে থেকেই উঠেছিস তো তাই বললাম। নিজে থেকে উঠেও তো লাভ হলো না, সেই হুমকি তো শুনতেই হলো। আজও হিয়া আপু তোকে মারার হুমকি দিয়েছে। এই তুই আমার বোন নাকি শত্রু বলতো? তুই যা ভাবিস ভাইয়া, এখন খেতে আয়। আমি মিমিকে যেতে বলে রেডি হয়ে নিচে এসে দেখি হিয়ার দেওয়ার সময়ের আর মাত্র 2 মিনিট আছে। আম্মুকে খাবো না বলে এক দৌড়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে বের হয়ে চলে যাই হিয়ার বাসার সামনে। আম্মু আমাকে এভাবে বের হতে দেখে আম্মু মিমিকে বলে, কি রে, মেঘ এভাবে বের হয়ে গেল কেন? হিয়া আপু আজকেও কল করে হুমকি দিয়েছে। রোজ লেট করে ওঠে, বকা শুনবে হিয়ার থেকে, এটা অভ্যাস হয়ে গেছে এই বাদুরের। আজকে তোমার ছেলের খবর আছে। এরপর আম্মু আর মিমি খাবার খেয়ে নেয়। আমি হিয়ার বাসার সামনে এসে দেখি হিয়ার আগিলুকে তাকিয়ে আছে। ভয়ে ভয়ে আমার গলা শুকিয়ে গেছে, কেমন করে তাকিয়ে আছে। আমি হিয়ার সামনে এসে বাইক থামাতেই আমাকে প্রথমে উড়াধরা কিছুক্ষণ উত্তম মাধ্যম দিয়ে বলে, কুত্তা, হারামি, এখন কয়টা বাজে? তোকে 15 মিনিটের মধ্যে বলছি, 5 মিনিট লেট কেন? আরে মাত্র 5 মিনিট লেট হয়েছে, তার জন্য এমন করে মারবি? না, লেট হওয়ার জন্য না। তুই আমাকে গুন্ডি বললি কেন তখন? আমি এমন কিছু বলেছিলাম নাকি? আচ্ছা, তোর মনে নেই তাই না? আরো দিতে হবে নাকি? না না না, থাক, যা দিয়েছিস তাই তো নিতে পারছি না। ও মা গো, কি শক্তি তোর হাতে! তোর বাপ কি খাওয়ায় রে তোরে? আমার দিকে চোখ রাঙিয়ে বাইকে উঠে বসে। এরপর বাইক নিয়ে চলে যাই কলেজে। কলেজে এসে বাইক পার্ক করে দুজনে ক্লাসে গিয়ে 2টা ক্লাস করে বের হয়ে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছি। তখনই কোথা থেকে পূজা এসে আমাদের পাশে বসে আমায় বলে, কেমন আছো মেঘ? আমি কিছু বলার আগেই হিয়া বলে, মেঘ ভালো আছে, তুমি আগে ওর পাশ থেকে উঠে এদিকে বসো। কেন হিয়া, কি হয়েছে? মেঘের পাশে বসলে? এই, তোকে উঠতে বলেছি, চুপচাপ ওঠ। আরে কি হচ্ছে কি হিয়া, বসুক না, সমস্যা কোথায়? তুই চুপ থাক। এই পূজা, তোকে উঠতে বলেছি না, ওঠ। পূজা সেখান থেকে উঠে বলে, হিয়া, এমন একটা ভাব করছিস মনে হয় মেঘ তোর বয়ফ্রেন্ড। মেঘ আমার কি হয় সেটা তোকে জানতে হবে না, যা তুই এখান থেকে। আর কখনো মেঘের আশেপাশে দেখলে মেরে হাত পা ভেঙে দিব।
পূজা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আমি তো ভয়ে শেষ। এখন যে কি করবে আল্লাহ জানে। এই গুন্ডি হিয়ার দিকে তাকিয়ে দেখি ওর চোখ লাল হয়ে আছে আর রাগে শরীর কাঁপছে। আমি ভয়ে ভয়ে একটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, এত তো রেগে গেলি কেন? বুঝলাম না। তোর খুব শখ অন্য মেয়েদের পাশে বসার, আমাকে দিয়ে হয় না তোর। আরে আমি অন্য মেয়ের সাথে কেন বসবো? আর তুই এসব কি বলছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, কারোর দিকে তাকালে প্রথমে তোকে মারবো, তারপর নিজেকে শেষ করে দেব। বলেই সেখান থেকে উঠে হাঁটতে শুরু করে। আমিও উঠে ওর পিছু পিছু হাঁটছি আর ডাকছি, কিন্তু গুন্ডিটার শুনেও না শোনার মতো হেঁটেই চলেছে। দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ধক করে ওঠে। ওর চোখে পানি। এতটুকু পথ হেঁটে এসেছে মাত্র, এর মধ্যে কান্না করে চোখ লাল করে ফেলেছে। আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমি হিয়ার হাত ধরে আমার সাথে মিশিয়ে নেই। হিয়া ছোটাছুটি করছে। কি হয়েছে তোর? এমন করছিস কেন? তোর জানতে হবে না, ছাড় আমাকে, বাসায় যাব। ছাড়বো না। কি অবস্থা করেছিস তুই কান্না করে? তাতে তোর কি? তুই যা ওই ডাইনি পূজার কাছে সত্যি যাব? যা, তোকে আটকে রেখেছি কে? তুই তো আমাকে ধরে রেখেছিস। এই কুত্তা, আমি তোকে ধরেছি না তুই আমাকে ধরেছিস? আমি হিয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম, সে যেই ধরুক, আমি অন্য কারো কাছে যাচ্ছি না, বুঝলি? আমার গুন্ডি বেস্ট ফ্রেন্ডও কান্নাও করতে জানে, এটা জানতাম না তো। তুই আবার আমায় গুন্ডি বললি? তোকে আমি... এই শোন না, পরে আমাকে মারিস। সকালে বাসা থেকে না খেয়ে এসেছি, ক্ষুধায় পেটে ইঁদুর ছুটোছুটি করছে। কি? তুই এখনো না খেয়ে আছিস? আমাকে আগে কেন বললি না, হারামি? বলেই নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে আবারও আমার নরম গালকে গরম করে বলে, আয় আমার সাথে। এটা বললে তো আমি এমনি শুনতাম। নরম গালটাকে গরম করার কি ছিল? আবার খাবি এখন? এই না না, এখন খাবার খাবো। বলেই দুজনে একসাথে হেসে দেই। এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে দুজনে বিরিয়ানি খেয়ে নেই। আমি বিল দিতে গেলে হিয়া আমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। আমি চুপ হয়ে যাই। এরপর হিয়া বিল দেয়। এটা নতুন না, সবসময় হিয়াই টাকা দেয়। ফুচকা, চটপটি, মোট কথা যা খাই, এমনকি মাঝে মাঝে জোর করে আমার পকেটে 1000 টাকার নোট ভরে দেয়। আমি যদি না বলি তাহলে সেদিন কত যে মার খেতে হয় এই গুন্ডির হাতে, কি আর বলবো। এরপর রেস্টুরেন্ট থেকে বের হই। বাইক নিয়ে দুজনে কিছু সময় ঘোরাঘুরি করে আমি হিয়াকে ওর বাসায় ড্রপ করে দিয়ে আমার বাসায় চলে আসি। বাসায় আসতেই ছোট বোন এসে বলে, ভাইয়া আজকে কেমন দিলো? কি দিবে আর কে দিবে? হিয়া আপু আজকে উত্তম মধ্যম দেয়নি। মজা নিচ্ছিস আমার সাথে? আচ্ছা নিব না, আমার চকলেট দে। আমি মনে মনে, এই রে, আজ তো চকলেট আনতে ভুলে গেছি। এখন কি হবে? চকলেট না পেলে তো এখন আবার হিয়াকে কল করে নালিশ করবে। কি করি এসব ভাবছিলাম, তখনই মোবাইলটা টুং করে উঠে হাতিয়ে নিয়ে দেখি হিয়ার SMS। তোর ডান পকেটে মিমির জন্য চকলেট দিয়েছি, জানি তুই আজও ভুলে যাবি। ডান পকেটে হাত দিয়ে দেখি একটা চকলেট। মনে মনে হিয়াকে ধন্যবাদ দিয়ে মিমির হাতে চকলেট দিতেই মিমি আমার গালে চুমু দিয়ে বলে, আমার লক্ষ্মী ভাইয়া। কি রে, তোরা ভাই বোন কি বাইরে দাঁড়িয়েই আজকে কথা বলবি? তোমার মেয়ে তো রাস্তা ছাড়ছে না, কি করে ঢুকবে ভেতরে? মুখ ভেঙচি কেটে চলে যায়। যা শালা, এটা কি হলো? চকলেট নেওয়ার সময় লক্ষ্মী ভাইয়া, এখন মুখ ভেঙচি? বাহ, পাবলিক। খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে, এখন আর পারবো না। কি, হিয়ার হাতে মার খেয়ে পেট ভরে গেছে? আরে আম্মু মজা নিচ্ছে আমার সাথে। ওরে হিয়া, তোর জন্য সবাই মজা নেয় আমার সাথে। বাইরে থেকে বিরিয়ানি খেয়ে এসেছি আম্মু, আর নিজের ছেলের মার খেয়ে আসলে এত খুশি হও কেন বলো তো? তোকে সোজা করার জন্যই হিয়াই ঠিক আছে, তাই। কেন, আমি কি বাঁকা আছি নাকি? আম্মু বাংলা ছবি রিনা খানের মতো একটা লুক দিয়ে চলে যায়। আমি হাসতে হাসতে রুমে চলে যাই। রুমে গিয়ে চেঞ্জ করে মোবাইল হাতে নিয়ে গল্প লিখতে থাকি। আর আপনাদের তো বলা হয়নি, আমি মাঝে মাঝে টুকটাক গল্প লিখি। কিছু সময় গল্প লিখে ফেসবুক পোস্ট করে মোবাইল রাখতে গেলে বেয়াদব মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে লেখা বেস্টু। কল রিসিভ করে, কিরে পেতনি, এখন কল দিলি যে? কুত্তাটা কি করছে সেটা জানতে। নিজের বেস্টুকে কুত্থা বলিস? লজ্জা করে না তোর? আর তুই বুঝি আমায় আদর করে ডাকিস, আমায় যে গুন্ডি বলিস, আর এখনো কুত্তি বলে ডাকলি। বুঝেছি, কি করিস সেটা বল।
কি করি তা তোকে শুনতে হবে না। আজকে রাতে ঘুমাবি না, আমার বাসায় চলে আসবি। তোর বাপ দেখলে আমার হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিবে। আব্বু আম্মু কিছুই বলবে না, তোকে যা বলছি তাই করবি। আরে পাগল নাকি, তোর বাপ কিছু না বললেও তোদের বাসার কুকুর আমাকে তার রাতের ডিনার বানিয়ে ফেলবে। তোকে আসতে বলেছি, আসবি বাস। আর 11:50 1 মিনিটও যদি লেট হয় তবে তোকে আমি কি করব সেটা তো জানিস। আমায় উত্তম মধ্যম দিবি, সাথে ফ্রিতে নরম গাল গরম করবি। তাহলে চুপচাপ চলে এসো বাবু, বাই। বাই কথার এত জোরে বলল মনে হয় আমার কানের পোকাগুলো লাফিয়ে উঠল। এরপর মোবাইলটা রেখে একটু ঘুমিয়ে নেই। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু আম্মু মিমি রেডি। কোথায় যাচ্ছে? আমি কাছে গিয়ে বলি, আম্মু তোমরা কি কোথাও যাচ্ছ? তোর খালার বাসায় যাচ্ছি, আজকাল ফিরবো না। রাতে বাহির থেকে খাবার এনে খেয়ে নিস। কই আমায় তো বললে না। সব কথা কি তোকে বলে করবে নাকি? আসছে আমায় তো বললো না। এই পেতনি, বড্ড পেকে গেছিস। আমি কি তোকে কিছু বলেছি? তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। এটা কি হলো? আমাকে কেউ পাত্তাই দিল না, চলে গেল। একটা ছেলেকে সব জায়গায় সবাই দাম দিলেও একটা জায়গায় তার কোনো পাত্তাই নেই, আর সেটা হলো নিজের বাসায়। দূর চাই, যেখানে ইচ্ছা যাক। আমি বসে বসে টিভি দেখছি। রাত 11টা বাজে। বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে যাই রিয়াদের বাসার সামনে। বাসা থেকে কিছুটা দূরে বাইক থামিয়ে চুপি চুপি গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান মামা নেই, আর একটু দূরে কুকুরটা ঘুমাচ্ছে। এই রে, এই কুকুরটা যদি আমাকে দেখে পুরো বাড়ি এখন দৌড় করাবে। বুকে ফু দিয়ে সাবধানে দেয়াল টপকে বাড়ির ভেতরে চলে যাই। একটু শব্দ হয়েছে, কিন্তু কি কুকুরটা তো ঘুমোচ্ছে মনে হয়, শব্দ শুনেনি। আমার জন্য ভালোই হলো। চুপি চুপি বাড়ির সামনে গিয়ে হিয়ার রুমের পিছনের পাইপ বেয়ে হিয়ার রুমের ব্যালকনিতে উঠে যাই। এরপর হিয়াকে কল করি। কি রে, তুই কোথায়? 11:50 হতে আর 5 মিনিট বাকি। যদি লেট হয় তবে তোকে আমি। আরে ব্যালকনির দরজা খোল, আমি তোর ব্যালকনিতে। হিয়া এসে ব্যালকনির দরজা খুলতে আমি হিয়ার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি। বিশ্বাস করে নাবির ভাই, যা যা না দেখার ছিল তাই দেখে ফেলেছি। হিয়া একটা পেটিকোট আর ব্লাউজ পরে আছে। আমি চেঞ্জ হারাবো অবস্থা। হিয়া আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গিয়ে বলে, এমন করে তাকিয়ে আছিস কেন? আগে নিজের দিকে তো তাকা। আমি ব্লাউজ আর পেটিকোট পরে আছি তো কি হয়েছে? এই তোর লজ্জা করে না? একটা ছেলের সামনে এভাবে দাঁড়িয়ে আছিস। পরেছি তো, এই নাও পরিয়ে দাও। একটা শাড়ি আমার দিকে এগিয়ে দিয়ে বলে, তুই রাত 12টা শাড়ি পরিয়ে দেওয়ার জন্য আমাকে আসতে বলেছিস? আর ইউ ম্যাড হিয়া? এই শালা, চুপচাপ শাড়ি পরিয়ে দে, নয়তো এখন। আমি ভয়ে ভয়ে শাড়ি হাতে নিয়ে পরাতে শুরু করি। শাড়ি পরিয়ে দেওয়ার সময় যখন কুচিগুলো গুজে দিতে যাব, হিয়ার নাভিতে আমার চোখ আটকে যায়। ইচ্ছে করছে কামড়টা জড়িয়ে ধরে নাভিতে কিস করি। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করি। হিয়া বলে, যেটা করতে ইচ্ছে করছে সেটা ভুলেও এখন করিস না, না হলে একটা মায়েরও মাটিতে পড়বে না। আমি মনে মনে, ও বুঝলো কি করে আমার ওর নাভি চুমুতে ইচ্ছে করছে? এই গুন্ডি আবার জাদুবিদ্যা শিখলো কবে? এমন জিনিস সামনে থাকলে যে কারো মাথা নষ্ট তো হবেই। তাহলে মন যা বলছে করে ফেল। আমি যে এক ঘোরের মধ্যে আছি, হিয়ার কথায় আমি সত্যি সত্যি হিয়ার কোমর জড়িয়ে ধরে নাভিতে নিজের মুখ গজে দেই। হিয়া কেঁপে ওঠে, চোখ বন্ধ করে আমার চুল শক্ত করে খামচে ধরে। একটু পর আমার হুঁশ ফিরতেই আমি হিয়ার হাতে শাড়ির কুচি দিয়ে দূরে গিয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে ভাবছি, এটা আমি কি করলাম? হিয়া এখন কি ভাবছে আমাকে? ও আমাকে খারাপ ভাবছে না তো? আমার ভাবনায় ছেদ কাটিয়ে হিয়া বলে, আমি তোকে কিছু ভাবছি না, সময় কম, চল আমার সাথে। বলেই আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে যায়। পুরো ছাদ অন্ধকার। হিয়া ছাদে এসে তুড়ি বাজাতেই চারপাশে লাইট জ্বলে ওঠে। আমি সামনে তাকিয়ে দেখি বড় করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ মেঘ। হিয়ার দিকে তাকাতেই হিয়া বলে ওঠে, আমি জানতাম তুই ভুলে যাবে, তবে আমি ভুলিনি আজ। সত্যি আমি ভুলে গিয়েছিলাম, আজ আমার জন্মদিন। এই জন্যই তুই আমায় আসতে বলেছিস? হিয়া মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। এরপর ছাদের এক পাশ থেকে আব্বু আম্মু বোন আঙ্কেল আন্টি সবাই একসাথে বলে ওঠে হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো অবাকের পর অবাক। আম্মু, তোমরা না খালার বাসায় যাবে বললে? এইসব প্ল্যান হিয়া আপুর তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি হিয়ার দিকে তাকিয়ে দেখি মিটিমিটি করে হাঁটছে। এরপর কেক কেটে প্রথমে বোন আব্বু আম্মু, এরপর হিয়াকে আঙ্কেল আন্টিকে খাইয়ে দেয়। সবাই আমাকেও খাইয়ে দেয়। এরপর আম্মু বলে,
আমরা তোমাদের বিয়ে ঠিক করেছি, তবে সেটা এখন নয়, তোমাদের লেখাপড়া শেষ হলে। হিয়া আমাদের সব বলেছে, তোমরা একে অপরকে ভালোবাসো। আমরা দুই পরিবারই রাজি। আমি হিয়ার দিকে তাকিয়ে দেখি গুন্ডিটা লজ্জায় লাল হচ্ছে। এরপর সবাই আরও কিছু কথা বলে চলে যায়। ছাদে এখন আমি আর হিয়ার কাছে গিয়ে ওকে টেনে নিয়ে বলি, কিরে আমায় ভালোবাসিস? নো, তুই এখন থেকে শুধু তুমি। আর তুমি বোঝো না কেন, তোমায় অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলে আমি কতটা কষ্ট পাই। আর তুমি বোঝো না আমি তোমাকে ছাড়া অন্য মেয়ের সাথে কেন কথা বলি না? তাহলে প্রপোজ করো। আমি হিয়ার সামনে হাঁটু ভাঁজ করে বসে বলি, সারা জীবন এভাবেই আমার পাশে থাকার জন্য তোমাকে চাই। আমি ভুল করলে আমাকে শাসন করার জন্য তোমাকে চাই। আই লাভ ইউ হিয়া, উইল ইউ ম্যারি মি? হিয়া দৌড়ে এসে আমার বুকে ঝাপটে পড়ে। শুরু হলো আমাদের নতুন পথ চলা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। একই জান্নাত, তুমি এখানে কি করছো, তাও আবার বউ সেজে? মানে কি? আপনি আমাকে বিয়ে করে এনেছেন, তো আমি থাকবো না তো কে থাকবে এখানে? দেখো শালিকা, মজা করো না। তোমার আপু কোথায়? আমি মোটেও মজা করছি না। আপনার সাথে আমারই বিয়ে হয়েছে। বিশ্বাস না হলে কাবিননামা দেখে আসুন। হোয়াট আর ইউ ম্যাড? তোমার সাথে আমার বিয়ে হবে কেন? তুমি ভালো করেই জানো আমি তোমার বোন ঈশাকে ভালোবাসি। আর আজ তো আমার আর ঈশার বিয়ে, তুমি আমাদের মাঝে আসলে কি করে? আপু বলেছে আপনাকে বিয়ে করতে পারবে না, আর আব্বু আম্মু তাদের সম্মান রক্ষা করার জন্য আমাকে বাধ্য করেছে আপনাকে বিয়ে করতে। ঈশা আমাকে বিয়ে করতে পারবে না মানে? ঈশা তো আমাকে ভালোবাসে, আর ঈশার কথাই তো আমি আব্বু আম্মুকে তোমাদের বাসায় নিয়ে বিয়ে ঠিক করে আসি। আমি এত কিছু জানি না, আর এটাই সত্যি যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমি তোমাকে কখনোই আমার বউ হিসেবে মানতে পারবো না। কি কিছুই বুঝতে পারছেন না তো? আরে আমি নিজেই তো বুঝতে পারছি না। গার্লফ্রেন্ডের বোন কেন আমার বউ? চলুন একটু পিছন থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। ঈশা আর আমি পার্কে বসে আছি। ঈশা বলে, রোহন চলো আমরা বিয়ে করে ফেলি। সত্যি নাকি মজা করছো? সত্যি বলছি, তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব দাও। আমি আব্বু আম্মুকে সব বলে রাখবো। ঠিক আছে, আমি কালই আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাব। এখন একটু জড়িয়ে ধরি তোমাকে। জি না স্যার, বিয়ের পর সব হবে, এখন কোনো কিচ্ছু না। আমি তো শুধু জড়িয়ে ধরতে চেয়েছি, আর তো কিছু না। এটাও হবে না, বিয়ের পর যা ইচ্ছে তাই করো। এখন চলো বাসায় যাব। বলেই সেখান থেকে উঠে ঈশাকে ওর বাসায় রেখে আমি বাসায় যেতে আব্বু আম্মুকে সব বলি। আব্বু আম্মুও রাজি হয় আর বলে কাল যাবে ঈশাদের বাসায়। খবরটা ঈশাকে দিতে হবে, তাই রুমে এসে কল করি। ঈশা কল রিসিভ করে বলে, কি মিস্টার, এর মধ্যে মিস করতে শুরু করে দিয়েছো? আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র গার্লফ্রেন্ড। তাকে মিস না করলে কাকে করব শুনি? বুঝেছি। তা কি করছো? খুশি, ড্যান্স করছি। কি, তা এত খুশি হবার কারণটা জানতে পারি? আব্বু আম্মু রাজি হয়েছে, আর কাল আমরা আসছি তোমাদের বাসায়। সত্যি? জান সত্যি। আচ্ছা, আমিও আব্বু আম্মুকে বলছি আমাদের সম্পর্কের কথা, আর এটাও বলছি কাল তোমরা আসছো। ঠিক আছে, এখনই যাও, শুভ কাজে দেরি করতে নেই। ঈশা হাসতে হাসতে কল কেটে দেয়। একটু পর কল করে জানায় ওদের বাসার সবাই রাজি। দুজনের আরও বেশ কিছু সময় কথা বলে রেখে দেই। পরের দিন বিকেলে আব্বু আম্মুকে নিয়ে চলে যায় ঈশাদের বাসায়। ঈশাকে আব্বু আম্মুর খুব পছন্দ হয়। দুই পরিবার আমাদের বিয়ে ঠিক করে ফেলে। আগামী শুক্রবার বিয়ের তারিখ দেয়। এরপর ঈশার ছোট বোন জান্নাত বলে, দুলাভাই আসুন আমাদের সাথে, এখানে বড়রা কথা বলুক। আমি একটু আমার দুলাভাইয়ের সাথে গল্প করি। আমি মুচকি হেসে সেখান থেকে উঠে জান্নাত আর ঈশার সাথে ছাদে চলে আসি। কিছু সময় তিনজন গল্প করি। নিচ থেকে আমাদের ডাকলে আমি বলি, চলো শালিকা, অনেক গল্প করা হয়েছে, এবার যাওয়া যাক। এইটুকুতেই বলছেন অনেক গল্প করা হয়েছে দুলাভাই? তাহলে বাকি জীবন আমাকে সহ্য করবেন কি করে? জান্নাত, কি হচ্ছে এখন? বেচারাকে এত ভয় দেখালে বিয়ের দিন তো পালাবে। আমি মোটেও ভয় পাইনি। আর শোনো শালিকা, তুমি কত গল্প করতে পারো আমি দেখব। আমিও তোমার মতো আড্ডা দিতে পছন্দ করি। তাহলে আমাদের শালি দুলাভাইয়ের তো জমবে খুব। এরপর তিনজন নিচে চলে আসি। আব্বু আম্মুর সাথে আমি বাসায় চলে আসি। রাতে খাবার খেয়ে ঈশার সাথে কিছু সময় কথা বলে ঘুমিয়ে যাই। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5 দিন। আজ শুক্রবার, আমার আর ঈশার বিয়ে। বর সেজে বসে আসি।
আমার পাশে ঈশা বড় বড় এক ঘোমটা দিয়ে বসে আছে। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে। বিয়ে সম্পন্ন হলে সকলে আমাদের জন্য দোয়া করে। পরে বউ নিয়ে বাসায় চলে আসি। আম্মু বউকে নিয়ে আমার রুমে চলে যায়, আর আমি বন্ধুদের সাথে কিছু সময় গল্প করে আমার রুমে এসে দেখি বউ আমার এখনও ঘোমটা দিয়ে বসে আছে। কাছে এসে ঘোমটা খুলতেই দেখি এটা তো ঈশা নয়, এটা তো জান্নাত। আর বাকিটা আপনারাই তো শুনলেন। বর্তমান, এই তুমি এই বিয়েতে রাজি হলে কেন? তুমি তো সবই জানতে। এ এ এমন করে ধমক দিয়ে কথা বলছেন কেন? আমি কি করব? আব্বু আম্মু তাদের কসম দিয়েছে, তাই রাজি হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার বোন আমার সাথে এমন করলো কেন? আমার কি অপরাধ ছিল? আমি জানি না আপু কেন আপনার সাথে এমন করেছে। তুমি না জানলেও ঈশা ঠিকই জানে। বলেই আমি ঈশার নাম্বার কল দেই, কিন্তু ওর মোবাইল বন্ধ। একের পর এক কল দিয়েই যাচ্ছি, কিন্তু প্রতিবারই কেউ একজন বলছে, দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। রাগে মোবাইলটা ছুঁড়ে মারি ফ্লোরে। এত জোরেই মেরেছি যে মোবাইলটা ভেঙে চুরে কয়েক টুকরো হয়ে যায়। একটা টুকরো গিয়ে ড্রেসিং টেবিলের ওপর পড়ে, আর আয়নাটার সাথে সাথে ভেঙে যায়। এমন শব্দ শুনে আব্বু আম্মু দৌড়ে আমার রুমের সামনে এসে দরজায় নক করতে থাকে। আমি গিয়ে দরজা খুলতেই আম্মু বলে, কি রে বাবা, কি হয়েছে? এমন শব্দ হলো কিসের? বলেই আম্মু রুমের ভেতর ঢুকে দেখে জান্নাত ভয়ে কাচুমাচু হয়ে আছে, আর ড্রেসিং টেবিলের আয়না ভেঙে ফ্লোরে পড়ে আছে। এটা দেখে আম্মু বলে, কি রে রোহান, আয়না ভাঙলো কি করে? আমি ভেঙেছি। কেন, তুই কি পাগলামি শুরু করলি? কি হয়েছে তোর, যার জন্য আয়না ভেঙে ফেললি? ওরা আমার মনটা ভেঙে চুরমার করে দিয়েছে আম্মু। কি বলছিস তুই? কারা তোর মন ভেঙে চুরি চুরমার করে দিয়েছে? ঈশা আম্মু, ঈশা। ঈশা আমার সাথে বেইমানি করেছে। কি বলছিস? ঈশা তো তোর বউ এখন, আর ও তো তোর রুমেই বসে আছে। কি রে ঈশামা, কি বলছে রোহান? ও ঈশা না আম্মু, ও ঈশার ছোট বোন জান্নাত। ঈশা নাকি আমায় বিয়ে করবে না, আর তাই ওর আব্বু আম্মু আমাকে ধোকা দিয়ে ওনাদের ছোট মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে। দেখুন, আমাকে যা বলার বলুন, আমার আব্বু আম্মুকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। কি করবে তুমি বললে? 100 বার বলবো। তোমার আব্বু আম্মু মিথ্যা বলে তোমার সাথে আমার বিয়ে দেয়নি। হ্যাঁ, মিথ্যা বলে বিয়ে দিয়েছে, আর সেটা আপনাদের পরিবারের মান সম্মান বাঁচাতে। কি বলছো মা, একটু বুঝিয়ে বলো। আমাদের মান সম্মান বাঁচাতে মানে? বিয়ের অল্প কিছু সময় আগে আপু বলে সে এই বিয়ে করবে না, আর তাকে কেউ জোর করলে সে সুইসাইড করবে। আর আব্বু আম্মু আপনাদের আর আমাদের মান সম্মান বাঁচাতে আমাকে কসম দেয় এই বিয়ে করতে। আপনি বলুন মা, বিয়ের আসর থেকে যদি আপনারা ওইভাবে চলে আসতেন তাহলে সবাই কি বলতো? আপনাদের আর আমাদের পরিবারের মানুষকে নিয়ে কি বলতো? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। রোহান, যা হয়েছে হয়েছে, এখন ঘুমা, কাল সকালে এই নিয়ে কথা হবে। বলেই আম্মু আর আব্বু চলে যায়। রাগে আমার মাথায় রক্ত উঠে আসে। আমি জান্নাতকে বলি, এখনো বিছানায় বসে আছো কেন? যাও গিয়ে সোফায় শুয়ে পড়ো। আমি সোফায় ঘুমাতে পারি না। আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। তাহলে আপনি সোফায় শুয়ে পড়ুন। হোয়াট? আমার বাসা, আমার রুম, আমার বিছানা, আর আমি সোফায় ঘুমাবো? চুপচাপ উঠে সোফায় যাও, নয়তো সারা রাত বাহিরে শুতে হবে। না না, আমি সোফায় যাচ্ছি। বলেই জান্নাত উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ে। আমি লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আমি সোফায় শুয়ে শুয়ে ভাবছি, আপু এই লোকটার সাথে এতদিন কি করে সম্পর্কে ছিল? এত রাগী, বাপরে, কিভাবে কথা বলে দেখো, মনে হয় লাট সাহেব এসেছে। আর আপু বলে, রোহান খুব ভালো ছেলে, তুই ওকে বিয়ে করে নে, খুব সুখে থাকবি। এই বুঝি সুখের নমুনা, প্রথম রাতেই সোফায় শুইয়ে দিয়েছে। ও আপুরে, তুই আমারে এই কোন রাক্ষসের হাতে তুলে দিলি রে? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যাই। ঘুমিয়ে আসি, হঠাৎ কিছু পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে লাইট অন করতেই দেখি জান্নাত ফ্লোরে পরে ঘুমাচ্ছে। কি মেয়ে রে বাবা, পরে গেছে সেই দিকে কোনো খবরই নেই, দিব্যি ঘুমাচ্ছে। উঠে গিয়ে কোলে করে সোফায় শুয়াতে গেলে মনে হয় যদি আবার পরে যায় আর ব্যথা পায়, না, এর চেয়ে ভালো বিছানায় শুয়ে দেই। বিছানায় এনে শুয়ে দিয়ে ওপরে কাঁথা টেনে দিয়ে জান্নাতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আসি। কেন জানি চোখ সরাতে পারছি না। এখন জান্নাতকে ঠিক ঘুমবরি লাগছে। ঠোঁটের কোণে তিলটাতে জান্নাতের রূপ যেন আরও বাড়িয়ে দিয়েছে। হুট করে মনে হলো, এটা আমি কি করছি? না, আমি জান্নাতকে কখনোই মানতে পারবো না। গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায়,
কিন্তু এখানে আসলাম কি করে? আমি তো সোফায় শুয়েছিলাম। সোফায় তাকিয়ে দেখি উনি ঘুমিয়ে আছে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসে। এখন ওনাকে দেখে মনেই হচ্ছে না উনি যে এতটা রাগী। কত শান্ত লাগছে। ভাবতে ভাবতে ওনার মাথার পাশে বসে ওনার চুলে বিলি কেটে দিতে থাকি। ওনার ঠোঁট দুটো মনে হচ্ছে আমাকে টানছে। ধীরে ধীরে ওনার মুখের কাছে যেতেই উনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে আমাকে ধাক্কা দিয়ে এক লাফে উঠে বসে ঠোঁটের উপর হাত রেখে বলে, এই মেয়ে, এই, এটা কি হচ্ছিল? তোমাকে তো ভালো ভেবেছিলাম, আর তুমি আমার সাথে সব করলে। সি সি সি। আমি মনে মনে ভাবছি, এই রে, ওঠার আর সময় পেল না। এখন কি করব? আমার ইজ্জতের ফালুদা ছুটে গেল। জান্নাত কিছু সময় চুপ করে থেকে উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আমি বসে বসে ভাবছি, আর একটু হলে আমার ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যেত। কি করছিল মেয়েটা? ভাগ্যিস সময় মতো ঘুমটা ভেঙেছিল, নয়তো আমি তো গিয়েছিলাম। এসব ভাবছি বসে বসে, আর এর মধ্যেই আম্মু ডাকছে। আসছি বলে উঠে ব্যালকনিতে চলে যাই। জান্নাতের মোবাইলটা হাতে নিয়ে ঈশাকে কল করছি। এখনও ওর মোবাইল বন্ধ। একটু পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে রুমে এসে দেখি জান্নাত গোসল করছে, তোয়ালা পরে আছে। আমি অন্যদিকে তাকিয়ে বলি, এই, তুমি গোসল করলে কেন? আর এই অবস্থায় বাইরে এসেছো কেন? কেন? গোসল করায় কি এমন হয়েছে? সেই কাল গোসল করেছি, তার উপর কি সব পরিয়ে দিয়েছে। আমার শরীর চুলকাচ্ছিল তাই। ড্রেস চেঞ্জ করো তাড়াতাড়ি। আচ্ছা, কি পরবো আমি বলুন তো? কাল বিয়ে হয়েছে, কি আর পরবে? শাড়ি বের করে পরে নাও। আমি তো শাড়ি পরতে পারি না। আপনি পরিয়ে দিন না প্লিজ। আমি কেন তোমাকে শাড়ি পরাতে যাব? ওয়েট করো, আমি আম্মুকে পাঠাচ্ছি। আমি এই অবস্থায় মায়ের সামনে যেতে পারবো না। আমার সামনে আসতে পারবে, আর আম্মুর সামনে যেতে পারবে না তুমি? আপনি তো আমার স্বামী, তাই সমস্যা নেই। আমি এই বিয়ে মানি না, আমাকে একদম স্বামী বলবে না। আপনি এখন আমাকে শাড়ি পরিয়ে না দিলে আমি চিৎকার করবো আর বলবো আপনি আমাকে মেরেছেন। তুমি তো খুব ডেঞ্জারাস মেয়ে দেখছি। এবার বলুন, শাড়ি পরিয়ে দিবেন নাকি চিৎকার করব? না থাক, আর এত বড় উপকার করতে হবে না, আমি পরিয়ে দিচ্ছি। বলেই কাপা কাপা হাতে শাড়িটা নিয়ে জান্নাতকে পরিয়ে দিতে থাকি। সবশেষে কুচিটা জান্নাতের হাতে দিয়ে বলি, নাও এবার কুচি গুজে নাও। জান্নাত আমার হাত থেকে শাড়ি কুচি নিয়ে গুজে নেয়। হঠাৎ নিচে চেঁচামেচি শুনে আমি আর জান্নাত নিচে গিয়ে দেখি জান্নাতের আব্বু আম্মু এসেছে। আম্মু তাদের সাথে রাগারাগি করছে, আর তার আম্মুকে কিছু বোঝাতে চাইছে। আমি তাদের কাছে গিয়ে বলি, ভালোই তো, আমার সাথে ডাবল গেম খেললেন। বড় মেয়ের নাম করে ছোট মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। তা আপনাদের নাটকবাজ মেয়ে কোথায়? তাকে তো অস্কার দিতে হবে। কি সুন্দর অভিনয়টা সে করলো আমার সাথে। দরজার পিছন থেকে ঈশা বের হয়ে বলল, আমি এখানে আছি রোহান। তোমার সব প্রশ্নের উত্তর না দিয়ে আমি যে মরেও শান্তি পাবো না। আর কি বলবে তুমি? কি নিখুঁত অভিনয়টা করলে আমার সাথে। আরে, আমাকে যদি বিয়ে নাই করবে তাহলে কেনই বা বলেছিলে আমার আব্বু আম্মুকে নিয়ে যেতে? কেনই বা এই মিথ্যে বিয়ের আয়োজন করলে তোমার ছোট বোনের সাথে আমার বিয়ে দেবার জন্য? অনেক বলেছেন আপনি, এবার থামুন। আপনি কি জানেন? আপনি কি জানেন আপনার ভালোর জন্যই আপু আপনাকে বিয়ে করেনি। আমার ভালোর জন্য মানে? তাহলে কেন তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিল? এটা কেমন ভালো? তিনটা জীবন নষ্ট হয়ে যাওয়াকে তুমি ভালো বলছো? হ্যাঁ বলছি, কারণ আমার আপু আর বেশি দিন এই পৃথিবীতে। জান্নাত ঠিকই বলেছে রোহান, আমি আর বেশি দিন বাঁচবো না। এটা আমি যেদিন তোমাকে তোমার আব্বু আম্মুকে নিয়ে আসতে বলি তার আগের দিন জানতে পারি। আর তোমার সাথে বিয়ের অভিনয় শুধু এই জন্য করেছি যাতে তুমি ভালো থাকো। আমার বোন খুব ভালো রোহান, আমার থেকেও ভালো। আর তোমার মতো আর একজন ভালো মনের মানুষ আমি কোথাও দেখিনি। তাই তোমার হাতে আমার বোনটাকে তুলে দিয়ে তোমাদের সুখী দেখে মরতে চেয়েছি। তুমি এসব কি বলছো ঈশা? এটা হতে পারে না। ঈশা কিছু বলতে যাবে, তার আগেই ওর মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। ঈশা পরে যেতে নিলে আমি ওকে ধরে বসে পড়ি। সবাই কান্না করছে। ঈশা আমার হাতটা শক্ত করে ধরে বলে, রোহান, আমার একটা অনুরোধ রাখবে? তোমার সব কথা আমি রাখবো ঈশা, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না। আমি চাইলেও আর তোমার কাছে থাকতে পারবো না। আমার এই বোনটাকে তুমি আপন করে নিও। তোমার ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রেখো আমার বোনটাকে। আপু তোর কিচ্ছু হবে না। এই আপনি আপুকে হসপিটালে নিয়ে চলুন না তাড়াতাড়ি। আমি ঈশাকে কোলে তুলে নিতে গেলে ঈশা বলে, কোনো লাভ নেই রোহান, আমার সময় শেষ। জান্নাতের হাতটা আমার হাতে দিয়ে আবার বলে, আমার বোনটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, ওকে দেখে রেখো।
আপু তুই চুপ কর, তোর কিচ্ছু হতে দিব না। আপনি চলুন না আপুকে নিয়ে হসপিটালে। আমি ঈশাকে কোলে তুলে দরজার সামনে আসতেই দেখি ঈশা আমার হাত ছেড়ে দিয়েছে। আমি ওর নাকের কাছে হাত নিতেই দেখি ওর নিঃশ্বাস চলছে না। সবাই কান্না করছে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি মনে মনে বলি, আমি তোমার কথা রাখবো ঈশা, জান্নাতকে খুব ভালো রাখবো। তোমার ভালোবাসা নাই বা পেলাম, তুমি মৃত্যুর পরেও আমি যেন ভালো থাকি তার জন্য জান্নাতকে আমার জীবনে দিয়ে গেছো। আমি সত্যি খুব লাকি। এতটা ভালোবাসা আর কেউ কারো প্রিয় মানুষটার থেকে পেয়েছে কিনা তা আমি জানি না। আমার মনে সারা জীবন তোমার জন্য সম্মান আর শ্রদ্ধা থেকে যাবে। 2 বছর পর। এই ওঠো না, এখনো ঘুমিয়ে আছো কেন? আজ না আমায় নিয়ে ঘুরতে যাবে বলেছো? আমি জান্নাতের এক হাত ধরে টান দিয়ে আমার উপরে ফেলে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলি, যাবো তো, আগে আমার বউটাকে একটু আদর করে নেই। একদম না, সারা রাত দুষ্টামি করেছো। আমি এই মাত্র গোসল করে এসেছি, এই শীতে আর পারবো না। তোমাকে কে বলেছে গোসল করতে? তুমি করেছো, এটা তোমার দোষ। আমি তো এখন আদর করবই। বলেই জান্নাতকে নিয়ে ভেসে যাই সুখের জোয়ারে। একটু পর জান্নাত আমার বুকে শুয়ে আসে, আমাকে জড়িয়ে ধরে। জান্নাত বলে, আজ আপু তোমার জীবনে থাকলে তুমি আরো বেশি খুশি হতে, তাই না? সেটা তো জানি না, তবে আমি তোমাকে পেয়েও অনেক হ্যাপি। ঈশা তোমাকে আমার জীবনে রেখে গেছে বলেই হয়তো আমি এখনো ভালো আছি, নয়তো কবেই অন্ধকারে হারিয়ে যেতাম। আপু ঠিকই বলতো, তুমি খুব ভালো। এই 2 বছর তোমার সাথে থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি, এখন মরে গেলেও আর কোনো দুঃখ থাকবে না। আমি জান্নাতের মুখে হাত রেখে বলি, একজনকে হারিয়ে অন্যজনকে নিয়ে নতুন করে বাঁচতে শিখেছি। আমি তোমাকে হারাতে পারবো না জান্নাত। আর কখনো মরার কথা বলো না, তাহলে আমি সত্যি সত্যি মরে যাব। এত কেন ভালোবাসো তুমি আমায়? আমাকে তো পাগল করে রেখেছো এত ভালোবেসে। আরও ভালোবাসবো তোমায়। যতদিন বেঁচে থাকবো আমরা, ভালোবাসা তোমার জন্য বাড়তেই থাকবে, কখনোই কমবে না। তবে তোমায় এত কেন ভালোবাসি জানো? আমার এই মন জানে না। আর তোমার দুচোখ ভরে যতই দেখি তবুও আমার মন ভরে না। তোমার সাথে যতটুকু সময় থাকি পৃথিবীটাকে স্বর্গ মনে হয় ততক্ষণ। তুমি ছাড়া এখন আমার জীবনে সুখও হাসে না। জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার কপালে গালে চুমু দিতে থাকে। আর এভাবেই কাটছে আমাদের সুখী জীবন। আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। পূর্বা আমাকে প্রায়ই ব্লক দেয়, আবার আনব্লক করে, রিকোয়েস্ট দেয়। আমি বাধ্য ছেলের মতো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে থাকি। এইবার আমি আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম না। আমি এবার ব্লক দিয়ে দিলাম। টের পেলাম পূর্বার অবস্থা তো সিরিয়াস। ঘন ঘন আমাদের বাসায় আসছে, চেহারায় গভীর উদ্বিগ্ন ও স্পষ্ট, চোখে মুখে অস্বস্তির রেখা। আমার ছোট বোনের সাথে অন্যমনস্ক হয়ে 2 এক কথা বলে আর আমার দিকে ঘন ঘন তাকায়। আমার সাথে কথা বলে না। প্রায় মাসখানেক হবে কথা বাদ হয়েছে, আমি বাদ করেছি। পূর্বার আচার আচরণ আমার কাছে অস্বস্তিকর লাগছিল। এমন সব বিহেভ করা শুরু করলো যেন মনে হলো আমি ওর বিএফ। ঘন ঘন আমাদের বাসায় আসা, তারপর আমাকে খোসা দিয়ে কথা বলা, সামনাসামনি হলে অধিকার খাটানোর আওতায় পড়ে এমন সব আচরণ করা। এইসব শুরু করেছিল আমার ছোট বোন তিনার জন্যই। পূর্বার সাথে তিনার বন্ধুত্ব হবার পর প্রথম প্রথম আমাকে ভাইয়া ডাকতো, আপনি সম্বোধন করতো। কিন্তু আস্তে আস্তে দেখলাম তিনি আমাকে পচিয়ে কথা বলতো, আমাকে টেক কেয়ার করতো। সেইগুলোর পূর্বার বিচরণ। এসব করতেই পারে, সমস্যা নেই, ভাই ভেবে করতেই পারে। কিন্তু ধীরে ধীরে ভাই ডাকাটা বাদ তুমি করে ডাকা শুরু। ন্যাকা ন্যাকা কথা বলা শুরু করলো। চটরপটর স্বভাবের মেয়ে, বেশি কথা বলে, কি করে না করে কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই। অল্প বয়স, তাই আবেগের সীমা নেই। আমার মোটেও পছন্দ নয় এই স্বভাবের মেয়েদের। পূর্বাকে তো নয়ই। আচরণ যখন বাড়াবাড়ি পর্যায়ের মধ্যে চলে গিয়েছিল, তখন একদিন ডাকলাম। মুখটা আবেগের সাগরে বার কয়েক ডুব দিয়ে এনেছিল মনে হয়। চেহারায় অস্বস্তি উত্তেজনা স্পষ্ট। আমি একটু ধমক স্বরেই বললাম, এই পিচ্চি মেয়ে, কি হচ্ছে এসব? কেঁপে উঠল, মাথা নিচু করে হালকা স্বরে বলল, কি? এসব কি শুরু করলে? বয়স তো মনে হয় 16ই স্পর্শ করেনি ঠিকঠাক মতো। এখনই যদি এত পাকনামি করো তাহলে তো নিজের ক্যারিয়ার নষ্ট করে ফেলবে। আবেগকে কন্ট্রোল করো। সবচেয়ে বড় কথা, তোমাকে আমার অসহ্য লাগে। এত চটর পটর করে। ও গড, আমার আশেপাশ যেন আর তোমাকে না দেখি। কথা বলা তো দূরে থাক। আমার কথা হজম হয়নি মনে হয়। বলে উঠল, পারবো না। চোখ লাল করে বললাম, কি? আচ্ছা বলবো না। আপনি কিন্তু ঠিকই কথা বলতে আসবেন আমার সাথে।
তাই নাকি? হুম। এখন তাহলে ব্যাক হয়ে হাঁটা দিন। কথা বলি কি না দেখা যাবে পরে। আমার মুখে আপনি সম্বোধন যে বিদ্রূপ মাখা ছিল তা বুঝে নিয়েই মুখ কালো করে বড় বড় পা ফেলে চলে গেল। তারপর আর কথা হয়নি। এই 1 মাস পূর্বা অনেকবার কথা বলার চেষ্টা করেছিল, আমি বলিনি, তাই আর সাহস পাইনি কথা বলার। আজ সকালে টিনাকে কলেজ নিতে এসে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল। আইডিটা নষ্ট করে দিব লক না খুললে। টিনা অবাক হয়ে বলল, কি আবল তাবল বলিস? ব্লক কিসের? আমি তো তোকে ব্লক করিনি। টিনা বুঝতে পারিনি। আমি ঠিকই বুঝতে পেরে গেলাম আমাকে যে বলছে। আমি কিছু না বলে কলেজের জন্য বের হলাম। পিছনে একবার চেয়ে দেখলাম পূর্বা টিনাকে 7-5 বোঝাচ্ছে। আমি কখনোই পূর্বার মতো মেয়ে আমার জীবনে আশা করি না। শান্তশিষ্ট, স্বল্পভাষী এবং পরিষ্কার মনের অধিকারী মেয়ে আমার জীবন সঙ্গী হবে, সেরকমটাই চাওয়া। অবশ্য এটাও ঠিক, এখনকার যুগে এই সকল গুণ একসাথে এরকম মেয়ে পাওয়া বিরল বলাই চলে। তবে পূর্বার মতো চঞ্চল, আধুনিক, বাচাল স্বভাবের মেয়ে কখনোই চাইব না। এখন সময় এসেছে পূর্বাকে বোঝানোর। বয়স কম, তাই আবেগের বয়সে এরকম করছে। যখন মন মানসিকতা, আচার আচরণে আরও পরিপক্কতা আসবে, তখন ভুল বুঝতে পারবে। বুঝতে পারবে যে আমি রাইট চয়েস নই ওর জন্য। কলেজ থেকে বাসায় ফিরে দেখি টিনার সাথে পূর্বা বসে টিভি দেখছে। আমাকে দেখে কাশি দিয়ে উঠল। টিনা বোঝেনি, বোঝার কথাও না। আমি বুঝেছি, এটা আমাকে নিয়েই ফাজলামির বহিঃপ্রকাশ। টিনা না থাকলে একটা চর বসিয়ে দিতাম। ফ্রেশ হয়ে এসে দেখি পূর্বা চলে গেছে। যাক, টিনাকে বললাম, দরকারে অদরকারে পূর্বা আমাদের বাসায় আসে কেন? টিনা আমার কথা শুনে অবাক হয়ে কপাল ভাঁজ করে বলল, মানে কি আসলে তোর প্রবলেম কি? অনেক প্রবলেম। বলবি প্রয়োজন ছাড়া যেন আর না আসে। কিন্তু কেন? আমি আর কিছু না বলে রুমে চলে আসি। শুতে যাব। টিনা এসে বলল, পূর্বা কিছু বলেছে? আবাল চেনস? আবালের মতো কথাবার্তা বলে, আমি সহ্য করতে পারি না। কি এমন বললো তুই রেগে যাচ্ছিস? উফ, তোকে বোঝাতে পারবো না। তুই দরকার লাগলে ওদের বাসায় যা, আর আর একটা কাজ কর, এখান থেকে যা তো। টিনা চলে গেল। ধ্যাত, মিস্টেক। টিনার কাছে পূর্বাকে নিয়ে এসব বলা ঠিক হয়নি। খামোকে এখন আজাইরের জটিলতা সৃষ্টি করবে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে কাগজ ভাঁজ করে রাখা। চোখ কসলাতে কসলাতে খুলে রীতিমতো বড় ধরনের শখ খেলাম। লেখা, আমি আপনাকে ভালোবাসি। এটা পূর্বার কাজ। কি সাংঘাতিক মেয়ে! ভাগ্য ভালো টিনা ও মা আসেনি রুমে। কিন্তু আমার রুমে এটা আসলো কিভাবে? 1 মিনিট ভাবার পর জানালার দিকে চোখ পড়ায় আর ভাবতে হয়নি। টিনাকে কলেজে নিতে এসে এই জানালা দিয়ে পারমাণবিক বোমা ছেড়েছে। কপাল ভালো কেউ রুমে আসেনি। হাউ ডেয়ার ইউ ইডিয়েট গার্ল! বিকেলে পূর্বাদের বাসার পাশেই ক্রিকেট খেলছিলাম। পূর্বা যেই বাসা থেকে বের হলো, তখনই খেলা বাদ দিয়ে পূর্বার সামনে আসলাম। নিশ্চিত টিনার সাথে ঢং করতে যাবে এবার। আমাকে দেখে মুখটা চুপসে গেল। অন্য সময় হলে আবেগে আপ্লুত হয়ে যেত। কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু না বলেও পারলাম না। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার কথা শুনে পূর্বার আতঙ্কিত মুখ মৃদু হাসি ফুটে উঠল। বলেছিলাম না আপনিই আগে কথা বলবেন, তাই হলো। এবার আমার দ্বিতীয় বাণী শুনবেন? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম। বলল, আপনি আমার প্রেমে পড়বেন। কথাটা বলেই পূর্বা চলে যায়। আমি সামনে গিয়ে বললাম, একদিন বলেছি তোমার চালচলন, কথাবার্তা, আচরণ কিছুই আমার পছন্দ নয়, তারপরেও এত কনফিডেন্স! দেখেনি না কি হয়। বলে আমাদের বাসার দিকে চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কোনোভাবেই সম্ভব নয়, হতেই দেওয়া যায় না। সারাক্ষণ চটর বড়র করা মেয়েটিকে বিয়ে করলে কখনোই একটা সুখী স্বাভাবিক জীবন কাটাতে পারবো না। এরকম করে কয়েকদিন কেটে গেল। 4-5 দিন হলো পূর্বা আমাদের বাসায় আসেনি। ভেবেছিলাম বেড়াতে গেছে, কিন্তু গতকাল কলেজ যেতে দেখি ছাদে ফুলের টবে পানি দিচ্ছে। তাহলে আসলো না কেন? নাকি অবশেষে আমার কথা বুঝতে পারছে? এইটা ভেবে একটু স্বস্তি লাগলো। তবে বিশ্বাস হলো না, আমার কথা মগজে ঢুকিয়েছে। আমাদের এলাকায় এলো 2 বছর হলো। 2 বছরের একদিনও মনে হয়নি এই মেয়ে সুস্থ মস্তিষ্কের। দিনে এসে বলল, ভাইয়া, তুই ভাত বেড়ে খেয়ে নে, আমি পূর্বাদের বাসায় যাচ্ছি পূর্বাকে দেখতে। মা ঘুমাচ্ছেন, তাই তিনাকে বলেছিলাম ভাত দিতে। কমপক্ষে 1 ঘন্টা আগে বলে এসেছিলাম। টিভি দেখা শেষ হলো তো আসলো এখন। বললাম, কেন, কি হয়েছে? ও মা, তুই জানিস না পূর্বা যে অসুস্থ? না, কি অসুখ? খুব জ্বর। এই কথা বলে চলে গেল। গতকাল তো ছাদে দেখে তেমন দুর্বল লাগেনি, তাই তো বলি আসে না কেন।
তার মানে আমার ভাবনা ভুল। একটা ফাইজলামি চিন্তা মাথায় আসলো। অসুস্থ মানুষ দুর্বল হয়ে যায়, তাই চেহারা নষ্ট দেখায়। পূর্বার দিকে তাকাতে এমনিতেই আমার ভালো লাগে না। যদি অসুস্থ পূর্বার কুকরানো মুখের পিক তুলে সাথে রাখি, তাহলে ছবিটা দেখে আর এই জীবনে পূর্বার প্রতি আগ্রহ জন্মাবে না। একজন অসুস্থ মানুষের বাসায় যেয়ে সুন্দর করে তার ছবি তোলা, এই চিন্তা মাথায় কি করে আসলো? মাঝে মাঝে অদ্ভুত সব ধরনের চিন্তা করি, চরম অদ্ভুত। 2 দিন পর পূর্বা এসে বলল, আপনি খুব খারাপ। আমি জ্বরে মরি অবস্থা ছিল, দেখতে আসলে কি হতো? খুব ক্ষতি হয়ে যেত। তিনাকে টিভি দেখা নিয়ে খুব বকেছিলাম সকালে, আর একটা চরও মেরেছিলাম, তাই মন খারাপ ছিল। বাসার পাশে একটা টং দোকানে বসেছিলাম, তখন পূর্বা এসে বলল, এমনিতেই মন খারাপ ছিল, তার উপর আবার পূর্বা এসে আহ্লাদিত কণ্ঠে কথাগুলো বলা শুরু করলো। মেজাজ খারাপ হয়ে গেল। বললাম, এই তুই যদি এই জ্বরে একদম গায়েব হয়ে যেতি পৃথিবী থেকে, তাহলে বরং ভালো হতো। গায়েব হসনি, দুর্ভাগ্য আমার। পূর্বা চুপচাপ আমার কথা শুনে হালকা হেসে উত্তর না দিয়ে চলে গেল। কোনো দিকে তাকাতাকি নেই, সোজা বাসায় ঢুকলো। আজব এক ক্যারেক্টার, এত কথা শোনাই তবুও গায়ে মাখে না। কয়েকদিন কেটে গেল। সেই দিনের পর থেকেই পূর্বা আমার বাসায় আসে না, আমার দিকে ফিরেও তাকায় না। যখন তিনা আমার দিকে সন্দেহজনক দৃষ্টি নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পূর্বার না আসার কারণ জানতে চায়, তখন আমি আনন্দ পাই। আমিও 7-5 বুঝিয়ে দেই। আন্দাজ করে দেখেছি তিনা হয়তো জেনে গেছে। যখন পূর্বাদের পরিবার কিংবা পূর্বাকে নিয়ে কোনো কথা ওঠে, তখন কেমন সন্দেহ চোখে তিনা আমার দিকে তাকায়। তিনার সাথে কথা বলতে গেলেই পূর্বাকে নিয়ে কিছু বলবে, পড়াতে গেলেই বেশি বলে। সাহস করে সরাসরি কিছু না বলতে পারলেও আকার ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়ে দেয়। আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দিচ্ছে কটা দিন ধরে। একটু আগে এসে বলে, ভাইয়া পূর্বাদের বাসা তো আজ বিকেলে আমাদের খাওয়া, তুই যাবি? বাবা আর পূর্বার বাবার পাশাপাশি দোকান, তাই দুই পরিবারের একটু বেশি সখ্যতা। সেজন্য মাঝে মধ্যে কিংবা ছোটোখাটো অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয় দুই পরিবারে। আমি কি বলবো, আমার না যাওয়ার কি কারণ থাকতে পারে? বললাম, যাবো তো। যাবো না কেন? তাই ভালো। হাসতে হাসতে চলে গেল। আমার রাগ উঠল, এরকম খোসা দিয়ে কি বোঝাতে চাই। দৌড়ে গিয়ে তিনার চুল টেনে ধরতেই তিনা বলল, উফ, দেখো বাবাকে আগে লাগতে আসে। পূর্বার সাথে ঝগড়া করছে বলে ভাইয়া আজ ওদের বাসায় খেতে যাবে না। আমি ভালোভাবে বুঝালাম যাওয়া উচিত, সেটা বুঝাতেই আমাকে মারতে আসছে। সেই দিন ভাইয়া দোষ ছিল, আমায় না। সামনে চেয়ে দেখি বাবা খরচ হাতে দাঁড়িয়ে আছেন। তিনা এটা করলো কি? কোথায় ঝগড়া করলাম? না, আর এ ঘটনা এগোতে দেওয়া যায় না, এটা ক্লিয়ার করতেই হবে। বাবার এক দৃষ্টিতে চোখ লাল করা দেখে ছেড়ে দিলাম। ইচ্ছা ছিল খেতে যাব না, কোনো উপলক্ষ নেই। উপলক্ষ ছাড়া খেতে না গেলেও কিছু হবে না, কিন্তু তিনার ওরকম কথার জন্যই যেতে হলো। সোফায় কিছুক্ষণ বসে থাকার পর দেখি পূর্বা আসলো, শাড়ি পরে এসেছে। এসে আমার আর তিনার বিপরীত দিকে বসলো। শাড়ি পরলো কেন? আমাদের সৌন্দর্য দেখাচ্ছে নাকি? কোনো কাজই আসবে না সে সৌন্দর্য আমাদের দেখিয়ে। আফসোস ন্যাকা বালিকাটার জন্য। তিনাকে বললাম, দেখ কত ঢং করে, আমরা কি বাইরের লোক যে আমাদের কাছে শাড়ি পরে আসতে হবে? তিনা মুচকি হেসে বলল, ওয়েট ব্রো। বাবা আমার পাশে এসে বসলেন কেন? কিছুই বুঝতে পারলাম না। বাবা আস্তে আস্তে বললেন, যা করব সব যেন অনুকূলে থাকে, কিছু যেন প্রতিকূলে না থাকে। সজীব চাইছে আগে থেকেই যেন ঠিক করা থাকে। বর্তমান যুগের তোদের দিয়ে বিশ্বাস নেই। কি ঠিক করা? ওয়েট ওয়েট, পূর্বা শাড়ি পরে এসেছে, আগে থেকে ঠিক করা থাকুক তার মানে কি? এটা কি করে সম্ভব? আমি কখনোই চাই না এটা। আমার ফ্যামিলি এরকম করবে, চিন্তার বাইরে আমার। বাবা উঠে পূর্বার বাবার পাশে গিয়ে বসলেন। তিনা উঠে পূর্বার পাশে গিয়ে বসলো। আমার দিকে তাকিয়ে শুধু হাসে। মেজাজটা গরম করে ফেললো। ফ্রেন্ড আবির ফোন দিয়ে বলল ওর মা অসুস্থ, আমি তাড়াতাড়ি যেন যাই, রক্ত লাগবে। আমার রক্তের গ্রুপের সাথে মিলেছে। মাকে বুঝিয়ে চলে গেলাম। ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ঘরে ঢুকে দেখি মা বাবা আর তিনা বৈঠকে বসেছে। আমি ফ্রেশ হয়ে খাওয়ার জন্য আসতেই বাবা বললেন, তখন ওইভাবে চলে গেলি কেন? তোর পড়াশোনা শেষে বিয়ে হবে। আবিরের সাথে ব্যস্ত থাকায় আমি ভুলেই গেছিলাম সে কথা। ভেবে আবার রাগ উঠে গেল, কিছু বলতে যাব, তখনই মা বললেন, সৌরভ দেখ, তোর বাবার সাথে পূর্বার বাবার দারুণ সখ্যতা, একমাত্র মেয়ে, আর উনি আমাদের খারাপ সময় পাশে ছিলেন। তিনি অসুস্থ, একমাত্র মেয়ের ভালো চেয়ে বিশ্বস্ত জায়গায় বিয়ে দিতে পারেন নাকি? মার কথাগুলো অতি দরদি লাগলো। এত দরদি কথা দিয়ে চলে না। এখন দেখছেন মেয়েটা কত ভালো, কিন্তু বিয়ের পরই আসল রূপ দেখাবে।
খুব ভালো করে এই চঞ্চলাকে চিনি আমি। বললাম, তোমরা বিশ্বস্ত বলে আমিও যে বিশ্বস্ত সেটা নিশ্চয়তা আছে। বাবা চোখ বড় বড় করে তাকাতেই আমি উঠে রুমে চলে গেলাম। আমি কিছু বলতে পারবো না, সব কিছু ওনার মতামতে হবে। বাবার ওপর রাগ করে না খেয়ে ঘুমিয়ে গেলাম। তিনা এবং মা দুবার করে এসেছিলেন। আমি গভীর ঘুমের ভান ধরে সাড়া দেইনি। খুব সকালে উঠে রান্নাঘরে চুপচাপ খেতে যাই। কিছুক্ষণ পর দেখি বাবা পানি খেতে আসলেন। আমি খুব লজ্জা পেলাম। রাতে রাগ করে খাইনি, এখন ঘুম থেকে উঠেই খেতে। না জানি কি ভাবছেন। বললেন, মেয়েটা খুব ভালো রে, দেখিস আমাদের সাথে মানিয়ে চলবে রে। যোগ করে কথার মাঝে বিশেষ আকাঙ্ক্ষা এনে বলায় শুনে বুকের মাঝে মৃদু কম্পন বয়ে গেল। চোখে মুখে তৃপ্তির ছোঁয়া দেখে কেন জানি খুব ভালো লাগলো। এমন কোমল কণ্ঠে শেষ কবে কথা বলেছিলেন ভুলে গেছি। সবসময় আমার প্রতি রাগী স্বভাবের মানুষটার মুখে নরম কণ্ঠে কথা শুনে বলতে ইচ্ছে হলো, ইয়েস বাবা ইয়েস, খুব ভালো মেয়ে, তুমি নিশ্চিত থাকো, যা বলবে তাই হবে। বাবা, তুমি আমাকে চোখ লাল করে আদেশ দাও। ওভাবে কোমল কণ্ঠে নয়, ওভাবে বললে মনে হয় আমি তোমার কথা শুনছি না, তাই কাতর হয়ে অনুরোধ করছো। আর কখনো এমনভাবে বলবে না। কিছু বলতে পারিনি, চুপচাপ হাত ধুয়ে উঠে যাই। রুমে এসে অনেকক্ষণ পূর্বাকে নিয়ে ভাবলাম, পূর্বা কি আমার মনের মতো হতে পারবে? কি যে করি, যা হয় তাই মেনে নিতে হবে। পূর্বা সম্ভবত আমার ওপর রেগে আছে। সেদিন দুনিয়া থেকে গায়েব হয়ে যেতে বলেছিলাম। বিকেলবেলা মা অনেকক্ষণ ধরে জোরাজুরি করেছিলেন পূর্বাদের বাসায় যেতে। পূর্বার বাবা আমাকে ডেকেছিলেন, কিন্তু আমার কীরকম যেন লাগছিল, বিশেষ করে খুব লজ্জা লাগছিল। এরা এখন আমাকে কিভাবে নেবে, কি বলেই বা রাখবে। খুব অস্বস্তি নিয়ে গেলাম। দরজা নক করতেই পূর্বা দরজা খুলল। চোখের চাহনি দেখে মনে হলো আমি আসবো যে, এই আশা করে নাই। ঘুরে সোজা ওর রুমের দিকে ঢুকলো। আঙ্কেল এসে যা বললেন তার সারমর্ম হলো এই, পূর্বাকে ওর মামার বাসায় পৌঁছে দিতে হবে। উনি যেতে পারবেন না, ব্যস্ততায় আর অসুস্থতায়। মনে মনে ভাবলাম, আমাকে হয়তো এজন্যই অনেক আগে থেকেই কিনে রাখা হয়েছে, সেফ অ্যান্ড ইউজেবল। পরের দিনই যেতে বের হলাম। মনে হলো পূর্বা আমার সাথে যেতে অখুশি। এটা কেমন কথা? এতদিন আমাকে পাগল করে ফেলছিল, এখন বিপরীত পথে হাঁটা দিচ্ছে। ট্রেনেও চুপচাপ বসে রইল। আমি শুধু মতিগতি বোঝার চেষ্টা করলাম। পিচ্চি মেয়ের ঝাঁজ তো অনেকক্ষণ পর মুখ খুলে বলল, পানি খাবো। এতক্ষণ একইভাবে জানালার দিকে তাকিয়েছিল। পানি এনে দেওয়ার সময় শুধু একবার তাকালো, তাও ভালোভাবে নয়, কপাল ভাঁজ করে তাকিয়ে বোতল নিল। আমি ভেবে পাই না এমন করছে কেন। আমি আমার পরিবারের কথা ভেবে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও গুরুত্ব দিতে থাকলাম। এখন আমাকেই অবহেলা করে। সম্ভবত ভাবছে আমাকে তো পাবে, নিশ্চিত হয়ে গেল। এখন শোধ নেবে আমার প্রতিটা অবহেলা ঘৃণার। এরকম চিন্তা যদি হয় তাহলে বেশ ভালো চিন্তাই বলা যায়। তবে আমি একটু এক্সপার্ট এই লেভেলে। প্রেম না করলেও জ্ঞান ভালোই আছে। আমাকে কি করতে হবে খুব ভালো করেই জানা আছে। কিছুক্ষণ পর ঘুমের ভান ধরে পূর্বার কাঁধে মাথা বারবার ফেলি আর বারবার তুলে সরিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ করার পর আর করলাম না, ধাপে ধাপে আগাতে হবে। পূর্বাকে পৌঁছে দিয়ে চলে আসলাম। 5 দিন পর পূর্বা ওর মামাতো ভাইয়ের সাথে আসে। এই কয়দিন তিনা আমাকে জ্বালিয়ে খেয়েছে। আমি যাই করি না কেন সব কিছুতেই সন্দেহ করে। স্যাড মুভি দেখলে, মোবাইলে স্যাড গান শুনলে, বসে বসে অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে থাকলেই এসে বলে, ভাইয়া তুই পূর্বার কথা ভাবছিস তাই না? পূর্বা নেই বলে মন খারাপ বুঝছি। এরকম হাজারটা কথা বলবে। আমি চুপ করে থাকি। আমি কিছু বললেই সে অহেতুক কথা বলে শুরু করে, টোটালি একটা জটলা শুরু করবে। তাই পূর্বা এসে যাওয়াতে কিছুটা হলেও স্বস্তি আসবে। আসার পর পূর্বা আমাকে পাত্তাই দেয় না, এড়িয়ে চলে। তিনার সাথে কথা বলার খুব প্রয়োজন হলে ওদের বাসায় ডেকে নেয়, আমাদের বাসায় আসে না। আমি অবাক হই মেয়েটির এমন কাণ্ড দেখে। কদিন আগেও তো এরকম ছিল না, এখন এমন হলো কেন? রুমে বসে এফবি চালাচ্ছিলাম, হঠাৎ পূর্বার গলার আওয়াজ পেলাম। এরকম মনে হচ্ছিল ভাবনা ঠিক নয়। পূর্বা আসলো তিনার সাথে কলেজ শেষ করে। হঠাৎ আসলো যে দেখি মার সাথে কথা বলছে। শুধুমাত্র শুনলাম তিনা বলল, এক সময় তো রোজ খেতে হবে। তার মানে পূর্বাকে খাওয়ার জন্য মা আসতে বলেছিলেন। কি আহ্লাদ! আমি কাউকে কিছু না বলে খাবার টেবিলে বসে গেলাম। দেখি কিভাবে আমার সামনে এবার থাকে। এসে বসলো, মাথা নিচু করে। তিনা বলল, ভাইয়া তুই পরে খেলে কি হতো? আসছিস পূর্বাকে চালাতে? তিনার কথা শুনে চুপ করে রইল। ভাইবা বোর্ডে ইন্টারভিউ দিতে বসেছে সম্ভবত। তাহলে ভালো করে ইন্টারভিউটা নেই। মা এসে খাবার দিতে দিতে বললেন, লজ্জা করো কেন মা? মাঝে মাঝে আসিও, আমাদের তো একদম ভুলে গেলে।
আমি কি তোমার আরেক মা নই? আমাদের ভুলে গেলে চলবে? মার কথার পর আমি বলে উঠলাম, একদম সঠিক কথা। মা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। আমি বিরসভাবে বললাম, না, এমনি বললাম। আশা একদম উচিত নয়। মা আরও রেগে গিয়ে বললেন, পরে খাবি তুই, যা এখান থেকে যা। আমাকে জোর করে উঠিয়ে দিলেন। উঠতে উঠতে বললাম, আসলে আসা উচিত কিনা বুঝতে পারছি না। তোকে বলছি নাক গলাতে, যা তো। আমি পূর্বার দিকে একটু রাগ নিয়ে তাকিয়ে রুমে চলে আসলাম। যাক বাবা, ভালোই দিলাম। আমি বাইরে অপেক্ষা করছিলাম। আমাদের বাসা থেকে বের হতেই পূর্বার হাত ধরে বললাম, কি গো, এমন করো কেন? হাত ছাড়েন। ওরে বাস, এইটুকু পিচ্চি মেয়ের এত দেমাগ! শুনেন, আমি পিচ্ছি না, ওকে? বুঝলাম, তো বিয়ে করবে আমাকে, অথচ আমাকে এড়িয়ে চলো। কেন এগুলো করো? ওই দিন গায়েব হয়ে যেতে বলেছিলাম বলে বুঝি? কিছু বললো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আসলে তখন তো তোমাকে পছন্দ করতাম না, তাই ওরকম বলেছিলাম। কিন্তু এখন অবশেষে পূর্বা মুখ খুললো, বলল, এখন কি বলবেন বলেন। একটু সময় নিয়ে বললাম, এখন ভালোবাসি। আমার কথা শুনে আর এক মুহূর্তও অপেক্ষা করেনি, বড় বড় পা ফেলে ওর বাসায় ঢুকে গেল। বুঝলাম না, শখ খাইলো নাকি? আমাকে বিয়ে করবে যখন বলতেই তো পারি। রাতে পড়ছিলাম, অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। ধরতেই বলল, কি সৌরভ সাহেব, আমি যা বলছি তাই হলো তো? পূর্বা ফোন দিল। বললাম, কি? মনে করে দেখেন। দূর, বললে বলো। ধমকান কেন? একদিন বলেছিলাম না আপনি আমাকে ভালোবাসবেন, হলো তো? হুম। আমি যা বলি তাই হলো তো? হুম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে কর্তৃপক্ষ আপনাকে আর পছন্দ করে না। মানে কি? কাল আমার সাথে দেখা করেন, বুঝিয়ে বলবো। ওকে। আর পড়িনি, সারা রাত ঠিক মতো ঘুমাইনি। আমাকে পছন্দ করে না, এটা কি মজা ছিল? এই প্রশ্ন নিয়ে ভাবতে ভাবতে রাত পার হয়ে গেল। পূর্বা সকালে মেসেজ দিয়ে বলল, ক্লাস শেষে অপেক্ষা করেন। আমার ক্লাস শেষে পূর্বার জন্য অপেক্ষা করলাম। পূর্বা ক্লাসে আরও 1 ঘন্টা পর শেষ হলো। তিনি আজ আসেনি। এসে বলল, সরি, প্র্যাকটিক্যাল ক্লাস করায় লেট হয়ে গেল। নো প্রবলেম, চলো। একটা ক্যাফেতে বসলাম। কিছুক্ষণ পর বলল, একদম সরাসরি বলছি, আসলে আমার প্রতি তোমার ফিলিংস শূন্য দেখে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। আমার কোনো কিছুই তোমার পছন্দ নয়, আমি যেন হারিয়ে যাই। বুঝলাম আর হবে না, তাই তোমাকে পাওয়ার ব্যর্থ চেষ্টা বন্ধ করে দিলাম। পূর্বার মুখে আবার তুমি ডাক শুনে ভালো লাগলো, কিন্তু বললাম, বুঝলাম, পেন দেওয়ার জন্য সরি। এখন তো সিদ্ধান্ত, বিয়ের সময় আসলে আমাদের বিয়ে হবে, তাই থাক না এসব। আমাকে থামিয়ে দিল, গম্ভীর মুখে বলল, না, আসলে সৈকত নামের একটা ক্লাসমেট আছে আমার। তিনাকে জিজ্ঞেস করলে ওর সম্পর্কে জানতে পারবে। যেদিন থেকে তুমি চিরদিনের মতো হারিয়ে যেতে বললে, সেদিন প্রচণ্ড রেগেছিলাম। এতটাই রেগেছিলাম যে সৈকতের কাছে সব শেয়ার করলাম। সৈকত আমাকে সুন্দর করে বুঝিয়েছিল যে জোর করে প্রেম হয় না, তোমাকে ভুলে যেতে। যদি তুমি ভালোবাসো তাহলে এমনিতেই আসবে তুমি একদিন। ওর কথা ভেবে দেখলাম ভুল বলেনি। সৈকত প্রত্যেক দিন তোমার সম্পর্কে খোঁজ খবর নিত। এতে করে ফেসবুকে, ফোনে, কলেজে অনেক কথা হতো। কিভাবে যেন অনেক ক্লোজ হয়ে গেছিলাম। তারপর একদিন কথায় কথায় ও বলে দিল ও আমাকে পছন্দ করে। হাতটা বাড়িয়ে দিল, আমিও ওর হাতে হাত বাড়িয়ে দিলাম। তবে তাকে হ্যাঁ না কিছু বলিনি। খুব ভুল করেছি সৌরভ। আমি বোকা হয়ে গেলাম। কি হওয়ার কথা আর কি হলো বললাম, না ভুল না। তারপর আর কি, এরপর থেকে তো তুমি জানো আমি অনিচ্ছা সত্ত্বেও বাবার কথাই হ্যাঁ বললাম। এখন তুমি একমাত্র ভরসা। আমি কিভাবে? তুমি আমাদের বিয়ের কথাবার্তা বন্ধ করে দেবে। তুমি ছাড়া আর কেউ পারবে না। কিছুক্ষণ ভাবতে থাকলাম, তারপর বললাম, ওকে, ডান। থ্যাঙ্কস। এরপর খুব সাধারণভাবে দিন কেটে যেতে লাগলো। পরিবারের চলে পূর্বাকে নিয়ে আধিক্যতা। পূর্বাও সেগুলো হজম করে তৃপ্তি সহকারে। এখন প্রত্যেক দিন আমার বাসায় আসে। নিশ্চিত হয়ে গেছে এখন আর কোনো সমস্যা হবে না আসা যাওয়ায়। আমি এখনো কিছু বলিনি কাউকে।
পূর্বাই মানা করেছে, বলল আরও কিছুদিন যাক, বিয়ে তো আর অনেক দিন পর দিবে বলেছিলেন, এখন বললে দুই পরিবারের সমস্যা হতে পারে। পূর্বার কথাই ঠিক আছে, এখন বলার কোনো প্রয়োজন নেই। প্রায় 1 মাস এভাবে যাওয়ার পর পূর্বা একদিন আমার রুমে এসে বলল, কেমন আছো ভাইয়া? আমাদের বাসায় নিয়মিত আসলেও এই প্রথম আমার রুমে আসলো। আর আমি নিজের রুমেই এখন দিনের অধিকাংশ সময় কাটাই, তাই পূর্বার সাথে দেখা হয় না খুব একটা। মনে হলো ভাইয়া ডাকটা একটু গাঢ় করে ডাকলো, উপহাস করে নাকি? ভালোই মজা নেই। বলো। কি খবর? আমার সাথে তো দেখি কথাই বলো না এখন আর। আমার এরকম আচরণে কি কষ্ট পাইছো? না, তাহলে চেহারার এই কি অবস্থা? আসলে আমার মনে পূর্বার জন্য স্থায়ী আসন তৈরি হয়ে গেছিল, সেটা খুব ভালো করেই বুঝলাম সেদিন, যেদিন সৈকতকে নিয়ে কথা বলল। মেনে নিতে পারছিলাম না, তাই চেহারার 12টা বাজলো। বললাম আসলে সময় করতে পারছিলাম না, তাই আর কি মুখ পরিষ্কার করতে যাওয়া হয়নি। তো কি মনে করে আসলে? এমনি দেখতে আসা যায় না বুঝি? যায়, বিশেষ উদ্দেশ্য ছাড়া। তুমি আসার পাত্র নয় তো। দাড়ি গোঁফ কেটে একদম পরিষ্কার হও, বুঝেছো? সেই বিষয়ে তোমাকে এসে জ্ঞান দিতে হবে না। সরি। সরি বলে চলে গেল। অদ্ভুত লাগলো, আমায় কেয়ার করতে যাচ্ছে নাকি? আমার তো এত কেয়ারের প্রয়োজন নেই। লক্ষ্য করলাম টিনা পূর্বাকে নিয়ে আমাকে অনেকদিন হলো খেসিয়ে কথা বলে না। পূর্বা কি টিনাকেও বলে দিয়েছে? টিনার মুখ পাতলা, ও মাকে বলে দিবে, কিন্তু বলেনি সম্ভবত। সন্ধ্যার পরে টিনাকে বললাম, শোন, পূর্বাকে আমি বিয়ে করব না। টিভি দেখছিল, অবাক চোখে তাকিয়ে বলল, কি বলিস? কেন? পূর্বাকে আমি পছন্দ করি না, নিশ্চয়ই টের পেয়েছিস। কেন করি না জানিস? একটা মেয়েকে আমি পছন্দ করি দীর্ঘদিন ধরে, আর বাবার কথা ভেবে আর বলা হয়নি কাউকে, বাট ওই মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। টিনা থ হয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এভাবে তাকিয়ে থাকা দেখে আমি নিশ্চিত হলাম পূর্বা কিছু বলেনি টিনাকে। বললাম, তুই ম্যানেজ করতে পারবি বাবা মাকে? পারবি না? টিনা রেগে গিয়ে বলল, চুপ! তুই পূর্বাকে বিয়ে করবি, অন্য কোনো মেয়ে থাকলে তাকে ক্যান্সেল কর। পূর্বাকে বুঝিয়ে বলে দিস। না। অনেক জোরে জোরে বলছিল, তাই আমি কেটে পড়লাম, নয়তো মা এসে গন্ডগোল বাঁধবেন। আমি ভেবেছিলাম পূর্বা দারুণ খুশি হবে এই ভেবে যে আমি কিভাবে পূর্বাকে নট করলাম আমার থেকে। কিন্তু 3-4 দিন গেল, পূর্বার সাথে সামনাসামনি হলাম দুবার করেই মুখ কালো করে এড়িয়ে গেল। আমাদের বাসায়ও আসছে না। বিকেলে কলেজ থেকে ফিরছিলাম, টিনা ফোন দিয়ে বলল, ভাইয়া, তাড়াতাড়ি সদর হাসপাতালে আয়। আমি হাসপাতালের কথা শুনে একটু চমকে গেলাম। বাবার কি হার্টের প্রবলেম বেড়েছে নাকি মায়ের প্রেশার বেড়েছে? হাসপাতালে গিয়ে দেখি টিনা, পূর্বার মা আর বাবা বসে আছেন। আমাকে দেখে যেন রেগে গেলেন বাবা। অদ্ভুত, আমাকে আসতে বলে আমার উপরই আবার রাগ। কি হয়েছে? মেয়েটিকে তুই কি বলছিস? মেয়েটি? পূর্বার কিছু হয়নি তো? আমার হার্টবিট বেড়ে গেল। নার্স ডাকায় বাবা আর পূর্বার মা ভেতরে গেলেন। আমি যেতে চাইলে টিনা আমার হাত ধরে থামিয়ে দিল। অবাক হয়ে ওর দিকে তাকালাম। টিনার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। বলল, ভাইয়া, পূর্বা তোর উপর রাগ করে হাত কেটেছে রে। টিনার কথাগুলো শুনে মাথা ভনভন করতে লাগলো। আমি কি করলাম? কেন, আমি কি করেছি? আমি পূর্বাকে বলে দিয়েছি তুই যে অন্য আরেকটা মেয়েকে ভালোবাসিস, পূর্বাকে না। পূর্বাও তো আমাকে বাসে না, সৈকত নামে তোদের এক ক্লাসমেটকে পছন্দ করে। সৈকত নামে আমার কোনো ক্লাসমেট নেই। মিথ্যা বলছিস। তোকে পূর্বা চেয়েছিল তুই যেমন ওকে পেন দিচ্ছিস সেই রকম দিবে তোকে। আমার কাছে অনুমতি চেয়েছিল, আমিও তোদের এই কাহিনী মজা পেবে উপভোগ করার জন্য অনুমতি দিয়ে দিই। সব দোষ আমার, আমি না বললে হাত কাটতো না। টিনা এসব বলে মুখ কালো করে ফেললো। এত দূর কাহিনী তাহলে? ভালোই গেম খেললো পূর্বা। আর আমার পাগলি বোনও কম ব্রিটিশ নয় তো দেখি, আমাকে নিয়ে গেম খেলে। বললাম, খুব সিরিয়াসভাবে কাটছে? রে, রক্ত প্রচুর ক্ষয় হয়েছে। মাথা নিচু করে বলল। আমি বললাম, আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি না রে, তোদের মতো গেম খেললাম। তুই পূর্বাকে নিয়ে আমাকে তখন কিছু বলতি না, চুপ থাকতি। তাই পরীক্ষা করতে যেয়ে বলেছি পূর্বার হাত কাটার জন্য আমিও দেই। মাথা নিচু করে ফেললাম। টিনা হেসে দিয়ে বলল, সমানে সমান। যা ভেতরে গিয়ে পূর্বাকে বোঝা। আমি দেরি না করে ভেতরে গেলাম। হাত সম্ভবত বেশি কাটছে, ব্যান্ডেজ বেশি করে দেওয়া। আমাকে দেখে অন্যদিকে মুখ করে নিল। খুব করে চাইছি বাবা আর পূর্বার মা বাইরে যাক, নয়তো এই অভিমান ভাঙ্গা যাবে না এখন।
আমার মনের কথা সম্ভবত ওনারা বুঝে গেলেন, উঠে বাইরে চলে গেলেন। পূর্বার পাশে যেয়ে বসলাম। চোখ টলটল করছে, চুন থেকে পান খসলেই কেঁদে দিবে। আমিও চাই কাঁদুক। বললাম, আসতে চাইনি, খুব জোরাজোরি করছেন মা, নয়তো এখন নাক ডাকিয়ে ঘুমিয়ে থাকতাম। পূর্বা এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, কান্নার আওয়াজ বৃদ্ধি পেতে লাগলো। সমস্যা হবে বাড়লে। বললাম, এভাবে নিজের ক্ষতি করলে কেন? অন্যদিকে মুখ করে বলল, আমার ইচ্ছা। সৈকত খুব পেন দিছে? না, তাহলে কে পেন দিছে? তুমি। আমি কই দিলাম? কাকে লাভ করো তুমি? পূর্বা চোখ বড় বড় করে সরাসরি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তোমাকে? মজা করো তাই না? টিনাকে যা বলেছিলাম তা তো মজা, কিন্তু তোমাকে যা বলেছি তা তো সত্যি। কিভাবে বিশ্বাস করব? চলো বিয়ে করে ফেলি এখন। ধ্যাত, কেন এমনটা করলে? কত পেইন পাইছি জানো? তুমি কেন সৈকত চোরাকে নিয়ে মজা করলে? কত পেন পাইছি জানো? আমার কথা আমাকে, তাই না? হুম। ডান হাত ভালো থাকলে এখন কান মলে দিতাম। আমার সাথে মজা? বাম হাত দিয়ে মলে দাও। না, বাম হাত দিয়ে স্বামীর কান ধরা ঠিক না। ও, তাহলে কামড় দাও। ওকে। আমার মাথা বাম হাত দিয়ে ওর মুখের কাছে নিয়ে আমার কানে কামড় না দিয়ে কানে কানে বলল, ভালোবাসি তোমাকে। আমি ঢোক গেলে মাথা তুলে, কি হলো? এটা কোন স্টাইলের কামড় ছিল? পূর্বা মৃদু হাসলো। টিনা রুমে ঢুকে বলল, এতক্ষণ ধরেও কি ভাই আর বোঝানো হয়নি? যা তো, বাবা ডাকে। আমি কেবিন থেকে উঠে গেলাম। আসার আর সময় পাইনি, পাল্টা কামড় দেওয়ার আর সুযোগ পাইনি। জানি বাবার সামনে গেলে কিছু গালি খাবো, কেন এমন করলাম এই সেই। তারপর অসহায় কণ্ঠে বলবে, মেয়েটা খুব ভালো রে, দেখিস খুব সহজেই আমাদের সাথে মিশে যাবে। আমি মাথা নিচু করে সব হজম করব, খুব ভালো করেই হজম করব। সেদিন না পারলেও আজ অনেক সাহস নিয়ে আমাকে বলতেই হবে, ইয়েস বাবা ইয়েস, পূর্বা খুব ভালো মেয়ে, আমিও ওকেই বিয়ে করব, নিশ্চিত থাকো। যাবার আগে পূর্বার দিকে একবার তাকালাম। আমার দিকে চেয়েছে তিনার সাথে কথা বলছে। আরও আগে এই মেয়েকে সঠিকভাবে চিনলে এরকম অনেকগুলো কামড় উপহার পেতাম। যা হোক, সেইগুলি এখন নিয়মিত আদায় করে নিতে হবে, পই পই করে, হিসাব করে। তো সবাই এবার পই পই করে একটি লাইক দিয়ে কমেন্ট করুন। গল্পটি কেমন লাগলো জানিয়ে দিন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।